এক্ষুনি পেজে গেলে দেখতে পাবেন। আপনার লাইভ শুরু হওয়ার পর আমরা শেয়ার করব, তাই তো? লাইভ শুরু হয়েছে অলরেডি। হ্যাঁ, এখন শুরু করে দিয়ে শেয়ার করে দেন। দর্শক আসসালামু আলাইকুম এবং রমজানুল মোবারক। করোনার অতিমারিতে চরম অবস্থায় নাবিশ্বাস উড়ে যাচ্ছে দক্ষিণ এশিয়ার ভারত ও বাংলাদেশের মানুষগুলো। এরই মাঝে বাংলাদেশের সরকার টিকাদান কর্মসূচিতে ব্যাপক সাফল্য দেখিয়েছে, যা নিঃসন্দেহে অনুকরণীয়। আজ ভারতের সাথে সীমান্ত বন্ধ করার সিদ্ধান্তকে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত বলে মনে করছেন অনেকে। অপরদিকে লকডাউনে কাল থেকে সব শপিং মল খোলা রাখা হবে এবং 28 তারিখ থেকে সব অফিস আদালত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত 2 সপ্তাহের লকডাউন থেকে আসলে আমরা কি পেলাম? যদি লকডাউন ফলাফল ভালো হয়ে থাকে তাহলে কেন উঠিয়ে দেওয়া হচ্ছে? আর যদি আংশিক লকডাউন দিয়ে শুধুমাত্র স্কুল কলেজ মাদ্রাসাকে বন্ধ রাখা হয় তাহলে সেইটুকু নিয়ে মানুষের মাঝে ঘোর আপত্তির আশঙ্কা রয়েছে। এবং বর্তমানে হেফাজত চলমান রাজনীতি নিয়ে আলোচনায় আজ আমার সাথে উপস্থিত রয়েছেন 3জন জনপ্রিয় মুখ। জনাব সাইফুজ্জামান শিখর, মাননীয় সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ। রয়েছেন জনাব ব্যারিস্টার আবু সায়েম, উপদেষ্টা জনাব তারেক রহমান, বিএনপি। এবং রয়েছেন বিশিষ্ট ইসলামী লেখক, আলোচক ও সম্পাদক, জনপ্রিয় ব্যক্তিত্ব জনাব মাওলানা শরীফ মোহাম্মদ। আমি সবাই আমার সাথে অলরেডি কথা হয়েছে, সাউন্ড ঠিক আছে। আমি জনাব শিখর ভাই আপনার কাছে আমি যেতে চাচ্ছি একদম শুরুতেই। সরাসরি আমি প্রশ্ন করতে চাচ্ছি যে হেফাজতের নেতাদেরকে ধরা হচ্ছে, এর কোনো দৃশ্যমান উপযুক্ত প্রমাণিত অপরাধ রয়েছে কিনা আপনার কাছে? আপাতত দৃষ্টিতে অনেকেই মনে করছেন রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে আলেম ওলামাদের এভাবে গ্রেফতার করা হচ্ছে, জাস্ট ইন অর্ডার টু ক্লিনজিং দ্য হেফাজত লিডারশিপ। আপনাদের সবার কাছে আমার এই প্রশ্নটি আছে, আপনার যারা 3জন অতিথি আমার কাছে রয়েছেন, হেফাজতের নেতৃবৃন্দের গ্রেফতার মোরালি, পলিটিক্যালি এন্ড লিগালি কতটুকু জাস্টিফাই? জনাব সাইফুজ্জামান শিখর। ধন্যবাদ সাগর ভাই। আপনি করেছেন যে হেফাজতের নেতাদেরকে ধরা হচ্ছে। আমরা যদি এইভাবে দেখি যে আসলে আমরা কোনো নেতা বা কারো কোনো সংগঠনের কোনো কর্মীকে গ্রেফতার করছি না, আমরা গ্রেফতার করছি ক্রিমিনালদের, যারা দেশের সন্ত্রাস, অগ্নিসংযোগ, গাড়িতে আগুন, মানুষ হত্যার মতো এবং দেশকে অস্থিতিশীল করার মতো একটা পরিবেশ সৃষ্টি করেছিল। এই কর্মকাণ্ডের সাথে যারা জড়িত ছিল আমরা তাদেরকে গ্রেফতার করছি বা সরকার তাদেরকে গ্রেফতার করছে, দে আর ক্রিমিনাল। তো এই আমরা যদি এইভাবে দেখি তাহলে তো অবশ্যই জাস্টিফাই। দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত রাখতে হলে, মানুষের জানমালের নিরাপত্তা বিধান করতে হলে আমাদের তো যে অন্যায় করবে, যে অপরাধী, তাকে তো আইনের আওতায় আনতেই হবে। জি, আমি লকডাউনের ব্যাপারেও বলেছিলাম, তবে হ্যাঁ এই ব্যাপারে আমি এ ব্যাপারে এই সূচনার বক্তব্য আপনার কথার পরিপ্রেক্ষিতে অন্যদের কথা একটু শুনে আসি, এরপরে আমি শেষ করি। আমরা লকডাউনের বিষয়ে যেটা আপনি বলেছেন যে আমরা যেদিন লকডাউনে গিয়েছিলাম সেই দিন আমাদের সংক্রমণের হার ছিল ৭,৮০০ সামথিং। আজকে যখন আমরা লকডাউন খুলে দিচ্ছি তখন ২৬০০ এসে দাঁড়িয়েছে। সুতরাং আমরা মনে করি যে লকডাউনটা অবশ্যই যৌক্তিক ছিল এবং এই লকডাউনটা দেওয়ার কারণেই আজকে আমরা সংক্রমণ হারটা আমরা কমিয়ে আনতে পেরেছি। কিন্তু তারপরেও মানে কমিয়ে আনতে পেরেছেন, এটা কোনো পরিমাপ বা কোনো পরিসংখ্যান আপনার কাছে আছে? অবশ্যই আছে। আমরা যেদিন লকডাউন দিয়েছি সেদিন ৭,৮০০ সামথিং ছিল, আজকে ২,০০০ সামথিং আপনার সংক্রমণের হার। আমাদের ৩৩% ছিল সংক্রমিতর হার, আজকে আমরা যে পরিসংখ্যানটা পাই সেটা হচ্ছে 13% সংক্রমণের হার। এই কারণে আমরা মনে করি যে লকডাউন দেওয়ার কারণেই আজকে আমরা এই সংক্রমণের হারটা নিয়ন্ত্রণে আনতে পেরেছি বা কমিয়ে আনতে পেরেছি। কিন্তু সবচেয়ে বড় জিনিসটা যে আমাদের স্বাস্থ্য সচেতনতা যেটা আমরা চাচ্ছিলাম সেটা মোটামুটি সৃষ্টি হয়েছে। এই কারণেই আমরা সামনে ঈদ এবং রোজা, মানুষের অর্থনৈতিক এই চাকাটা সচল রাখার জন্য আমরা একটু রিস্ক নিয়েছি। আমরা লকডাউনটা শিথিল করেছি, আমরা কয়েকদিন অবজার্ভ করব, যদি আবার বেড়ে যায় তাহলে আবার আমাদের কার্যকরী কোনো পন্থায় আসতে হবে। মানে 1 বছর পর শিখর ভাইকে আমরা এখনো স্টাডি করছি লকডাউন দেওয়াটা ঠিক হবে কি ঠিক হবে না, এবং আপনি কি মনে করেন এই মুহূর্তে যেটা করেছেন এটাতে কি মনে করেন যে এখন নিম্নগতির দিকে গেছে নাকি এখন ঊর্ধ্বগতি টেন্ডেন্সি? আমি তো বলছি যে যেদিন আমরা লকডাউনে গিয়েছি সেদিন ৭,৮০০ সামথিং ছিল, আর আজকে আমরা যখন লকডাউন শিথিল করছি তখন সংক্রমণের হার কমে এসেছে ২,০০০ সামথিং। সুতরাং অবশ্যই এটা একটা কার্যকরী পদ্ধতি ছিল, কিন্তু আমাদের মানুষকে তো বাঁচাতে হবে।
জি, যদি আবার সংক্রমণের হার বৃদ্ধি পায়, অবস্থা বুঝে আবার আমরা কার্যকরী যে ব্যবস্থা করলে করা যায় সেই ব্যবস্থাটা যাও। জি, তাহলে আমরা একই প্রশ্ন নিয়ে আমি একটু ব্যারিস্টার আবু সাইম আপনার কাছে যেতে যাচ্ছি। আপনি কি মনে করেন? প্রথমত আমি হেফাজতের নেতাদের গ্রেফতার বিষয়ে আপনার কাছে জানতে যাবো, এরপরে লকডাউন নিয়ে আমরা কথা বলবো। আপনার জানতে যাচ্ছি আপনার কাছে। ধন্যবাদ সাগর ভাই এবং ধন্যবাদ দুজন সম্মানিত অতিথি। দুটো প্রশ্ন করা হয়েছে, একটি হেফাজতকে নিয়ে আর একটি হচ্ছে লকডাউন সংক্রান্ত বিষয়। তো হেফাজতকে নিয়ে আপনার আজকের অনুষ্ঠানের যে শিরোনাম হেফাজত ও রাজনীতি, সেখানটাতেই বেশ কিছু বক্তব্য লুকায়িত আছে। একটি হচ্ছে হেফাজত ও রাজনীতি, অর্থাৎ হেফাজতের সাথে রাজনীতির সম্পর্কিত, আর একটি হচ্ছে হেফাজতকে নিয়ে রাজনীতি। তবে প্রথম অংশটিতে সময় নষ্ট করব না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে হেফাজতকে নিয়ে রাজনীতি হচ্ছে এবং বর্তমান যারা শাসক গোষ্ঠী আছেন তাদের সুবিধার্থে এবং তাদের ক্ষমতাকে টিকিয়ে রাখবার জন্য হেফাজতকে নিয়ে রাজনীতি করা হচ্ছে। তো জনাব শিখর যেভাবে বলেছেন সন্ত্রাসীদেরকে ধরা হচ্ছে, অন্যদেরকে নয়। তো বক্তব্যটাকে যদি বিশ্লেষণ করা হয় এবং বাস্তবতাকে যদি নিরীক্ষণ করা হয়, তাহলে যেটি দাঁড়াবে সেটি হচ্ছে যে বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া বাকি সবাই হচ্ছে সন্ত্রাসী। কারণ ধর পাকড়, নির্মমতা, নির্যাতন সবকিছু হচ্ছে কিন্তু বাকি সবার উপর। সেটা শুধু হেফাজতের উপর হচ্ছে না, বিএনপির উপর হচ্ছে, অন্যান্য বিরোধী দলসমূহের উপর হচ্ছে। যারাই তাদের কণ্ঠ উচ্চকিত করছেন তাদের বিরুদ্ধে এই নিপীড়ন এবং নির্যাতনের পথ বেছে নেওয়া হচ্ছে। সুতরাং সন্ত্রাসীদেরকে ধরা হচ্ছে, হেফাজতের নেতা কর্মীদেরকে ঢালাও ভাবে ধরা হচ্ছে না, আমি এই বক্তব্যটার সাথে একমত নই। আমি কেন, বাংলাদেশের যারা সুস্থ সচেতন মানুষ আছেন তারা একমত হতে পারবেন না। কারণ আমরা দেখেছি বায়তুল মোকাররমে, ব্রাহ্মণবাড়িয়াতে, ঢাকা শহরের বিভিন্ন জায়গাতে এবং দেশের অন্যান্য অঞ্চলে আমরা ছাত্রলীগ, যুবলীগের নেতা কর্মীদেরকে দেখেছি সন্ত্রাস তৈরি করতে, আমরা দেখেছি ভাঙচুর করতে, আমরা দেখেছি আগুন লাগাতে, কিন্তু তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না। এমনকি নারায়ণগঞ্জে যে ঘটনা ঘটেছে সেখানটা তো যারা আইন লঙ্ঘন করেছে তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে না। সুতরাং সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না, হেফাজতের নেতা কর্মীদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, এই কথার সাথে দ্বিমত প্রকাশ করবার অবকাশ তো থেকেই যায় এবং আমার মনে হচ্ছে যে এই জায়গাটিতে প্রকৃত সত্যটা আড়াল করা হচ্ছে। লকডাউনের বিষয়ে বক্তব্যটা আসে এভাবে, একেবারে কম সময়ের জন্য একটা লকডাউন হলো, আবার লকডাউনটা তুলে দেওয়া হলো। তো আমার কাছে যেটি মনে হচ্ছে, একেবারে খুব সুচিন্তিত ভাবে যদি বলি, তাহলে বিষয়টি দাঁড়ায় এরকম, কোন ধরনের কোনো গবেষণা নেই, কোনো ধরনের কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই, যখন যেটা মনে হচ্ছে সেটা করে দেওয়া হচ্ছে। এখন জনাব শিখর যেটি বললেন যে আমরা দেখছি যে লকডাউন যখন হলো তখন যে সংখ্যাটা ছিল আক্রান্ত হবার বা মৃত্যুর, বর্তমানে সেটা কমে গেছে, অতএব লকডাউনটা তুলে দেওয়া হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে যে এটা আসলে সঠিক নয়। কারণ এত অল্প সময়ের জন্য একটা লকডাউন দিয়ে, বিশেষ করে আমাদের প্রতিবেশীদের অবস্থা যখন ভয়াবহ, তখনটা ভ্যারিয়েন্ট গুলো যখন চারদিকে ছড়াচ্ছে, বিশেষ করে ইন্ডিয়ান ভ্যারিয়েন্টটা এখন যুক্তরাজ্য পর্যন্ত চলে এসেছে, পৃথিবীর অন্যান্য দেশেও গেছে, আর বাংলাদেশ তো প্রচন্ড ঝুঁকির মুখে। সেই জায়গাটাতে লকডাউনটা সামান্য সময়ের জন্য রেখে যদি এখন তুলে দেওয়া হয় তাহলে ভয়াবহ অবস্থা তৈরি হবে বলে আমরা মনে করি। যে সংখ্যাটা বলা হচ্ছে যে কমে গেছে, সেটা আসলে বাস্তব ভিত্তিক নয়, কারণ আমাদের দেশে এখনো টেস্টের পরিমাণটা সেই পর্যায়ে না। আমাদের অবকাঠামোগত যেই সামর্থ্য এবং টেস্টের যে ব্যাপ্তি, সেই জায়গাটা কিন্তু এটা বলে না যে আসলে আমাদের আক্রান্তের সংখ্যা কমে গেছে। আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা নিয়েও আমরা গত এক বছরে বিভিন্ন ধরনের লুকোচুরি দেখেছি। সুতরাং আমি সংক্ষেপে শেষ করে দিই এই পর্যায়ে যে আমি মনে করি যে একটা বিষয় আমি বলি, সেখানটাতে আমি কাউকে দোষারোপ করতে যাব না, সেটা হচ্ছে আপনি লকডাউন দেবেন কি দেবেন না, কারণ একদিকে মানুষের জীবন, অন্যদিকে হচ্ছে অর্থনীতি, দুটোকে ব্যালেন্স করবার একটা ব্যাপার থাকে এবং সারা বিশ্বে সেটা হচ্ছে। কিন্তু অন্যান্য দেশগুলিতে যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা গবেষণা আছে, আলোচনা আছে, একটা সমীক্ষা আছে, সেটার উপর ভিত্তি করে তারা সিদ্ধান্ত নিচ্ছেন এবং বিভিন্ন ফেজে সিদ্ধান্তগুলো নিচ্ছেন। যেমন টিয়ার 1 থেকে শুরু করে টিয়ার 5 পর্যন্ত হয়েছে যুক্তরাজ্যে, বাংলাদেশে সেই ধরনের কোনো কিছুই হচ্ছে না। বাংলাদেশে বর্তমানে যে বাংলাদেশে আপনাদের যুক্তরাজ্য থেকে অনেক অনেক ভালো আছে, সেটাও স্বীকার করতে হবে। পাশাপাশি আপনার সরকার হেফাজতের ব্যাপারে আপনি যেটা বললেন যে হেফাজত করে গ্রেফতার করা হচ্ছে, কিন্তু হেফাজতের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে স্পষ্টভাবে বলা হচ্ছে যে কিন্তু নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে হেফাজতের নেতাদেরকে গ্রেফতার করা হচ্ছে। সে ব্যাপারেও আপনি যেভাবে আপনি ডিফেন্ড করছেন সেখানেও
প্রশ্ন রয়ে যায়। তবে আপনার কাছে আমি আরেকটি প্রশ্ন রেখে যাচ্ছি। আপনি স্বনামধন্য একজন আইনজীবীও বটে। আমরা দেখতে পাচ্ছি প্রতিদিন পুলিশ নতুন নতুন খবর দিচ্ছে। জিজ্ঞাসাবাদে যারা গ্রেফতার হয়েছে, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর অনেক তথ্য বেরিয়ে আসছে। যেমন হেফাজতের সাথে আফগানিস্তানের যোগাযোগ, পাকিস্তানের সম্পৃক্ততা রয়েছে, হেফাজত নেতাদের ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে। এসব কিছু কারণে গতকাল প্রায় 511 জন আলেম দাবি করেছে যে হেফাজত সংগঠনকে যেন নিষিদ্ধ করা হয়। কিভাবে আপনি দেখেন ব্যাপারটাকে, সেটাও আপনি বলবেন। আমি একই প্রশ্ন জনাব শরীফ মোহাম্মদ আপনার কাছে বলছি। প্রথমে যে প্রশ্নটি করেছিলাম এবং এই প্রশ্নটি যেটি খুবই গুরুত্বপূর্ণ, হেফাজতের অনেক নেতা এবং প্রায় 511 জন আলেম দাবি করেছে হেফাজত সংগঠনকে নিষিদ্ধ করবার জন্য। কি কারণে মনে হয় আপনার কাছে? এবং আপনার কাছে একটু ডিটেইলে আমি জানতে চাইবো, কারণ আপনি আপনার অপেক্ষা করছে অনেকেই আপনার কাছ থেকে জানতে, যে ওয়াজ মাহফিল তো ধর্মীয় অনুষ্ঠান নয়, শুধু ধর্মীয় অনুষ্ঠান, এটি বাংলাদেশের সামাজিক আচার ও সংস্কৃতির একটি উপভোগ্য অংশ পরিণত হয়েছে। এমন সংস্কৃতিকে পুঁজি করে অনেক আলেম নামধারী ওয়াজেনরা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে থাকে বলে সরকার বিভিন্ন মহল থেকে উঠছে। এমন অবস্থায় ওয়াজকে একরকম নিয়ন্ত্রণ করার পরিকল্পনা করছে সরকার। এটা কি মনে করেন শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা বশত এই নিয়ন্ত্রণ করার চিন্তা করছে, নাকি সত্যিকার অর্থেই এমন কিছু করা উচিত? আপনি দয়া করে একটু বলবেন জনাব শরীফ মোহাম্মদ। ধন্যবাদ। আপনাকে দেখা যাচ্ছে আগে আমি একটা অন্য একটা আইডি থেকে এসেছি, আপনি আমাকে দিলে সুবিধা হয়। হ্যাঁ, আমি আপনাকে ইয়ে করেছি, কিন্তু আপনি ক্যামেরাটাকে ওপেন করবেন একটু দয়া করে। মানে আমি ক্যামেরাটা আপনি শুনতে পাচ্ছি, বাট ক্যামেরাটা একটু অন করেন। আপনার ওখানে ক্যামেরার যে সাইন আছে সেখানে একটু ক্লিক করুন। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। এখন কি দেখা যাচ্ছে? জি, এখন একদম স্পষ্ট। জি, এবং আপনি নামটা একটু চেঞ্জ করে দিলে আরেকজনের সেট থেকে। আমি করে দিচ্ছি, আপনি কথা বলুন। জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফেস দ্য পিপল, এই প্ল্যাটফর্ম যেখানে মত বিনিময়ের আজকের এই আয়োজন করা হয়েছে, এবং এই প্ল্যাটফর্মের যিনি প্রধান উদ্যোক্তা, আজকের অনুষ্ঠানের সঞ্চালক সাইফুর রহমান সাগর ভাই, আজকের গুরুত্বপূর্ণ দুজন আলোচক, মাননীয় সংসদ সদস্য সাইফুর রহমান শিখর এবং ব্যারিস্টার আবু সায়েম, তারা সহ বাংলাদেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের দিকে চোখ রাখছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ জানাই। আজকে এই আয়োজনটি শুরু করার জন্য এবং এরকম একটি বিষয়ে মত বিনিময়ে আমাকে ডাকার জন্য আমি বিশেষভাবে সাইফুর রহমান সাগর ভাইকে কৃতজ্ঞতা জানিয়ে, দুজন খুব প্রাজ্ঞ আলোচকের কথা আমি শুনছিলাম, আমি সম্পূরকভাবে এই আলোচনায় অংশগ্রহণ করতে চাচ্ছি। আমার কাছে যেটা মনে হয়েছে, যে প্রসঙ্গগুলো তুলেছেন, বেশ 3-4টা প্রসঙ্গ একসঙ্গে হয়ে গেছে আমার কাছে আসতে আসতে। আমি প্রথম কথাটা বলি, যে হেফাজতের নেতৃবৃন্দকে এই রমজান মাসের শুরু থেকে গ্রেফতার করা হচ্ছে। এর একটা উপলক্ষ বা কারণ যেটা সামনে আসছে, প্রশাসন থেকে বলা হচ্ছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে, আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ, মন্ত্রী মহোদয়রাও বলছেন, সেটা হচ্ছে গত 26, 27, 28 তারিখে নরেন্দ্র মোদীর বাংলাদেশে আগমনকে কেন্দ্র করে প্রতিবাদের যে ঘটনাগুলো ঘটেছে, সেখানে কারো বক্তব্য 17 জন, কারো বক্তব্য 20 জন, কেউ বলেন আরেকটু বেশি মানুষ নিহত হয়েছে, যাদের মধ্যে কোনো পুলিশ ছিল না অথবা সরকার দলীয় লোক সম্ভবত ছিল না। সবাই হেফাজতের কর্মী ছিলেন কিনা এটাও আমি নিশ্চিত না, প্রতিবাদী মানুষই হয়তো বেশি ছিলেন। এই পুরা বিষয়, এবং ব্রাহ্মণবাড়িয়াতে অনেকগুলো ঘটনা ঘটেছে, গণমাধ্যমে এসেছে, আগুন জ্বালানো, ভূমি অফিসে আগুন দেওয়া, একটা সঙ্গীত প্রতিষ্ঠানে আগুন দেওয়া ইত্যাদি। কে দিয়েছে সুনির্দিষ্টভাবে ভিডিও ফুটেজ সহ, কারা কারা জড়িত, নির্ধারিতভাবে প্রমাণ সহ এখনো পর্যন্ত আলোচনাগুলো ওইভাবে সামনে আসে নাই। তবে হেফাজতকে দায়ী করা হয়েছে, যেহেতু আন্দোলনের নেতৃত্ব দিয়েছে হেফাজত। আমি এখানে সাইফুর রহমান শিখর, যিনি মাননীয় সংসদ সদস্য, খুব সুন্দর একটা অফিসিয়াল বক্তব্য যেটা আমাদের মন্ত্রী মহোদয়রাও দিয়েছেন, উনিও বলেছেন যে এখানে আলেম উলামাদের, হ্যাঁ, সাইফুজ্জামান শিখর সাহেব, জি জি, উনি বলেছেন যে এখানে আলেম উলামাদেরকে গ্রেফতার করা হচ্ছে অথবা হেফাজতের নেতৃবৃন্দকে গ্রেফতার করা হচ্ছে, ব্যাপারটা এমন না, বরং অপরাধীদেরকে গ্রেফতার করা হচ্ছে যারা এই সময়গুলোতে অপরাধ করেছে। আমার কাছে এই উনার এই উত্তরটাকে স্বাভাবিক মনে হয়েছে। আনুষ্ঠানিক উত্তর আসলে এরকমই হয়, যাদের উপরে দায় থাকে গ্রেফতার করা ইত্যাদি বিষয়ের ক্ষেত্রে তারা এইভাবেই বলেন, এবং এটাই স্বাভাবিক। কিন্তু আমি একটু অন্যভাবে বলতে চাই, আমাদের মত বিনিময়ের সুযোগে আজকে একটু অন্যভাবে কথাটায় ঢুকতে চাই। সেটা হলো, আমি আজকের আলোচনায় ঢোকার আগে দেখেছি যে জনাব সাইফুজ্জামান শিখর সাহেবের বয়স সম্ভবত আমার চেয়ে
আনুষ্ঠানিক বয়স কাগজে পত্রে বয়সটা 1.5 মাস বেশি। 1971-এর 1 অক্টোবর তার জন্ম, আমার জন্ম 1971-এর নভেম্বরে। আবু সায়েম ভাইয়ের বয়স সম্ভবত এর কাছাকাছি। আমি বয়স কথাটা এজন্য বললাম যে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিটা শেয়ার করার সময় বয়সটা একটা ফ্যাক্টর। আমি এখন একটা ছোট্ট ভাবে আমি অন্য একটা পেছনে যেতে চাই। আজকে ব্রাহ্মণবাড়িয়ার যে ঘটনাগুলো ঘটেছে 26 তারিখে অথবা 28 তারিখে, আরো 2-1 জায়গায় ঘটেছে, আগুন জ্বালানো, ভূমি অফিসে, এটা সেটা, যে কথাগুলোকে অনেক বড় করে বলা হচ্ছে, এবং এটা যেই ঘটাক এটা অন্যায়, এটা অপরাধ, এটা শাস্তিযোগ্য অপরাধ, এটা ধরা উচিত, এটাকে প্রমোট করা, এটাকে সহযোগিতা করা, জাস্টিফাই করা, আমি ওই জায়গাটায় যাব না। কিন্তু আমি একটা নজির আনবো পেছন থেকে। সেটা কি, আমরা এরশাদ বিরোধী আন্দোলন দেখেছি। সাইফুজ্জামান শিকর সাহেব রাজনৈতিক পরিবারের সন্তান এবং আওয়ামী লীগ রাজনৈতিক পরিবারের সন্তান। উনি, আমি যতটুকু বুঝি 87, 88, 89, 90 এই সময়টায় তার বয়স ছাত্রলীগের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছিলেন। হ্যাঁ হ্যাঁ, এটা খুব মানে ওই সময়ের ইতিহাসের চর্চার জন্য এটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। সেটা কি, আমরা দেখেছি 87, 88, 89, 90 এরশাদ পতনের একদম সময়টা পর্যন্ত আমরা যদি আন্দোলনের একদম গণতান্ত্রিক আন্দোলন, রাজনৈতিক আন্দোলনের চরিত্রগুলো বিশ্লেষণ করি, আমি কয়েকটা কথা শুধু বলবো। কতগুলো গাড়ি পোড়ানো হয়েছিল এই 3-4 বছরে? আমি যদি বলি যে 1000-এর চেয়ে বেশি হবে, আমার মনে হয় আমার সংখ্যাটা কম হবে। আমি যদি বলি যে সরকারি বেসরকারি বিভিন্ন অফিসে আগুন দেওয়া, ভাঙচুর করা, এটা শত শত হয়েছে, আমার মনে হয় আমি সংখ্যাটা পুরোপুরি বলতে পারবো না। মতিঝিলে অনেকগুলো অফিসে ভাঙচুর করা হয়েছে। আল্লাহওয়ালা ভবন খুব প্রসিদ্ধ, দৈনিক বাংলার পাশে ছিল। এখানে আমাদের যারা সম্মানিত আলোচক রয়েছেন তাদেরও এটা স্মৃতিতে থাকবে। এটা হচ্ছে এরশাদ বিরোধী আন্দোলনের শেষ সময়ের 3 বছরের কথা আমি বলবো। আরেকটা হলো খালেদা জিয়ার প্রথম আমল 91 to 96, এই সময় 95 সন থেকে যখন তত্ত্বাবধায়ক সরকার বিরোধী মানে বাস্তবায়নের আন্দোলন শুরু হলো, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাতে ইসলামী এবং আরো কাউকে নিয়ে একসঙ্গে ঘোষণা দিয়ে আন্দোলন শুরু হলো। আমার মনে আছে, আমি আমার স্মৃতি থেকে বলছি, আমি ওই সময়ের রাজনীতিটাকে একদম নিজের চোখে দেখেছি, সংবাদপত্রে পাঠ করেছি এবং মিডিয়াকে খুব গভীরভাবে আমি লক্ষ্য করেছি। আমার মনে আছে যে আমার সকাল সন্ধ্যা হরতাল, অর্ধ দিবস হরতাল, এই শব্দগুলোর চেয়ে নতুন কিছু শব্দ আমরা তখন শুনেছি। সেটা কি, 36 ঘন্টা হরতাল, 48 ঘন্টা হরতাল, 72 ঘন্টা হরতাল, 96 ঘন্টা হরতাল। এবং আমি শুধু বলবো, যদি আমরা আর্কাইভস দেখি 95, 96 সনের সংবাদপত্রগুলো, ইত্তেফাক দেখেন আপনি, দৈনিক বাংলা দেখেন, সরকারি পত্রিকা, অথবা আপনি অন্য ওই সময়ে যারা যারা হেফাজতের মনোভাব লালন করার কোনো কারণ নাই, আপনি দৈনিক সংবাদ দেখেন, পুরানা পল্টন থেকে বের হয়, যেটার সঙ্গে বামপন্থী রাজনীতির ব্যাকগ্রাউন্ডের একটা সম্পর্ক রয়েছে। আমি বলছি 87, 88, 89 এই টাইমটায় এবং 95, 96 সরকার বিরোধী আন্দোলনে হাজার হাজার গাড়ি পোড়ানো হয়েছে, হাজার হাজার অফিসে আদালতে ভাঙচুর করা হয়েছে। আমি 2-3টা পরিভাষা বলি। ককটেল একটা খুব কমন শব্দ ছিল তখন, বোমা বিস্ফোরণ হইতো। আমি এই গত 3 দিন 26, 27, 28 মার্চে হেফাজতের কর্মীরা যদি অপরাধ করে থাকে তাদের বিচার করা উচিত, নেতৃবৃন্দ যদি দায়ী থাকে তাদের বিচার হওয়া উচিত। আমি এই আনুষ্ঠানিক বক্তব্যের সঙ্গে একমত। কিন্তু আমি এটা মনে করিয়ে দিতে চাই যে বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির প্রতিবাদী সংস্কৃতির ক্ষেত্রে এই ক্রাইম গুলো একটা অভ্যস্ততার ব্যাপার ছিল। গাড়ি পুরানো, গাড়ি ভাঙচুর করা, অফিসে ধাওয়া করা, অফিস গমনকারী মানুষকে ধাওয়া করা, দিগম্বর করা, ককটেল ফোটানো, রাস্তায় টায়ার জ্বালানো। সেজন্য কি হেফাজতের কর্মীরা এখন এটা করতে পারে? আপনি এভাবে জাস্টিফাই করতে চাচ্ছেন কিনা? আমি শুরুতে এটা বলেছি যে আমি জাস্টিফাই করতে চাই, কিন্তু আমি একটা অন্য কথা বলতে চাই। এটা এমন কোন ঘটনা না বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে যে এটা হঠাৎ করে এরা করে ফেলেছে, এটা আগে ছিল না। এটা একটা মানে টেরোরাইজ করা হচ্ছে, যে একটা সন্ত্রাসী ঘটনা। আমি বলবো এটা ক্রাইম। এটা যারা করেছে তারা ক্রাইম করেছে। আপনি খেয়াল করবেন, সাগর ভাই, শেখর ভাই এবং আবু সায়েম ভাই এবং সারা দেশের মানুষ এটা খেয়াল করবেন যে এখনো পর্যন্ত, আজকে পর্যন্ত আমরা আলোচনা করছি, এই কথা কিন্তু বলা হয় নাই 27, 28, 26, 27, 28-এ হেফাজতের কর্মীরা সশস্ত্র ছিল। কেউ বলে নাই, সরকারি দলের লোকেরাও বলে নাই যে একটা পিস্তল ছিল, তাদের হাতে বন্দুক ছিল, শটগান ছিল। এর মানে হলো আবেগ থেকে অনেক ঘটনা হয়তো ঘটেছে। বাইতুল মোকাররমের ঘটনাটা ছড়িয়ে যাওয়ার পরে
বিভিন্ন জায়গায়, হাটাজারিতে, ব্রাহ্মণবাড়িয়াতে লাঠি সোঠা এটা সেটা ঘটেছে। প্রত্যেকটাই ক্রাইম, যতগুলো ঘটনা ঘটেছে এটা যারাই ঘটিয়েছে ক্রাইমের বিচার যারাই ঘটিয়েছে। শরীফ ভাই, আমি এই পর্যায়ে আপনাকে রাখছি, কিন্তু আমার প্রশ্ন হলো যে আপনি কি বিশ্বাস করেন কিনা, আপনি তো হেফাজতের নেতৃস্থানীয় কেউ নন, আপনি আলেম হিসেবে সর্বমহলে পরিচিত এবং সবাই আপনাকে পছন্দ করে, আপনি কি মনে করেন যে হেফাজতের সরাসরি কেউ যুক্ত ছিলেন, অথবা হেফাজত না হলে কারা করেছেন? যদি ছোট করে এরকম ভাবে, হ্যাঁ আমি ছোট করে বলি, আমি হেফাজতকে যতটুকু দূর থেকে দেখেছি এবং বাংলাদেশের আলেমদেরকে যতটুকু আমার চোখে আমি দেখি, ভাঙচুরের ঘটনা অথবা এই ধরনের ক্রাইম রাস্তায় গিয়ে ঘটানোর কথা তাদের উৎসাহিত করার অথবা নির্দেশ দেওয়ার কোনো কারণ নেই। কিন্তু প্রতিবাদ অথবা মানুষের প্রতিক্রিয়া থেকে রাস্তায় অনেক ঘটনা ঘটে। এবং 26, 27, 28 ব্রাহ্মণবাড়িয়াতে মাদ্রাসার ছাত্রদের সঙ্গে সাধারণ জনগণের ব্যাপক অংশগ্রহণ ছিল, এটা ফেসবুকে এবং গণমাধ্যমে এসেছে। এজন্য আমার পক্ষে খুব স্পেসিফিক অথবা খুব নির্দিষ্ট করে এই কথাটা বলা যে তারা কেউ জড়িত ছিলেন না এটাও কঠিন, অথবা এই কথাটা বলা যে তারা জড়িত ছিলেন এটাও কঠিন। কিন্তু আমি ছোট্ট ছোট্ট ভিন্ন ফ্যাক্ট বলতে পারি যে তারা প্রতিবাদ করেছে। এবং ব্রাহ্মণবাড়িয়ার যিনি বর্তমান এমপি সাহেব সরকার দলীয়, তার নামও বারবার এসেছে, উনি মিছিল করেছেন, ওনার সঙ্গে লোকজন ছিল। এখন স্পেসিফিক ঘটনা কারা ঘটিয়েছে এটা সরকার দেখবেন, আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন দেখবেন। আমি এজন্য আমি সাগর ভাই শেষ করতে চাই, এই রমজান মাসে আমি অনুরোধ করব বা আমি মনে করি যে এই সন্ধ্যায় একজনকে ধরা, সাহারির সময় একজনকে ধরা, তারাবির পরে একজনকে ধরা, বাংলাদেশের নানান প্রান্তে, ঢাকার নানান প্রান্তে বিভিন্ন আলেম গ্রেফতার হতে থাকা, তারা হেফাজতের সঙ্গে জড়িত, কিন্তু তারা আলেম সমাজেরই একটা বড় অংশের প্রতিনিধিত্বকারী। এটা আমার মনে হয় বাংলাদেশের একটা শান্ত রাজনৈতিক চিত্রের মধ্যে এক ধরনের অস্থিরতা তৈরি করছে। আমি এটার সঙ্গে এটাও যুক্ত করব, আজকে হেফাজত কোনো মিছিল হয়তো করতে পারছেন, আজকে এটার জন্য প্রকাশ্যে কোনো প্রতিবাদী ধ্বনি হয়তো উচ্চারিত হচ্ছে না, কিন্তু সরকার যেরকম এখানে একটা পক্ষ বা প্রশাসন বা আইন শৃঙ্খলা বাহিনী যারা গ্রেফতার হচ্ছে, হেফাজতের নেতা কর্মী তারা একটা পক্ষ, লাখো লাখো মানুষের নীরব চোখ বা দর্শন দেখা ঘটনাগুলোকে, যে সাহারির সময় একজন গ্রেফতার হচ্ছে, ইফতারের সময় একজন গ্রেফতার হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে ওইটাও একটা নীরব ফ্যাক্টর বা ফ্যাক্ট, ওইটার দিকেও সরকারের একটা সদয় মূল্যায়ন বা বিবেচনা থাকা দরকার, যে বাংলাদেশে এটা থেকে নানা রকমের প্রতিক্রিয়া তৈরি হতে পারে। আপনি সেটাকে নিরাপত্তার একটা প্রতিবাদ হিসেবে দেখতে চাচ্ছেন। শিখর ভাই, আওয়ামী লীগ ছাত্রলীগের অনেকের হাতে আমরা লাঠি দেখেছি সেদিন, আপনি দয়া করে আনমিউট করবেন, মানে বাইতুল মোকাররমের সামনে স্পষ্ট দেখা গেছে। কিন্তু অবাক বিষয় হলো, গত কয়েকদিন যাবৎ যতগুলি গ্রেফতার করা হচ্ছে, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের কাউকে আজ পর্যন্ত গ্রেফতার করা হয়নি। সাল্লাতে যে ঘটনা হয়েছে সেখানে কাউকে গ্রেফতার করা হয়নি। আপনার এমপি সাহেব ব্রাহ্মণবাড়িয়াতে তার নেতৃত্বে দিয়েছেন, তিনি নিজেই স্বীকার করেছেন সাংবাদিক সম্মেলনে এবং হুমকি দিয়েছেন যে এরকম করলে আরো হামলা হবে, তাদের কাউকে গ্রেফতার করা নেই। তার মানে কি এটা সম্পূর্ণভাবে, যেটা আমি বলছিলাম প্রথম থেকে, যে ডেফিনেটলি স্পেসিফিকলি ডেলিবারেটলি ক্লিনজিং অফ দা লিডারশিপ অফ হেফাজত কিনা? ধন্যবাদ সাগর ভাই। বিষয় যেটা হচ্ছে যে আপনার পরিসংখ্যানগত কিছু ভুল আছে, যেমন সাল্লায় যে ঘটনা ঘটেছে সেখানেও গ্রেপ্তার হয়েছে, আমাদের ফরিদপুরের যে ঘটনাটা ঘটেছে সেখানেও সাবেক উপজেলা চেয়ারম্যান তিনি গ্রেপ্তার হয়েছেন। আমরা আমাদের সরকারের পক্ষ থেকে বারবার যে জিনিসটা বলার চেষ্টা করেছি সেটা হচ্ছে যে আমরা অপরাধীদেরকে অপরাধী হিসেবে দেখি, তার কোনো রাজনৈতিক পরিচয় আমাদের কাছে বিবেচ্য নয়। সে ছাত্রলীগ করলো না যুবলীগ করলো না কি করলো, এগুলো আমাদের কাছে কোনো বিষয় না। আমাদের কাছে বিষয় সে অপরাধী, সে যে দলেরই হোক। আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে বাইতুল মোকাররমের মসজিদের টাইলস ভেঙে তথাকথিত হেফাজতের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করা হলো, এটা ইসলাম সম্মত কিনা? আজকে আমি এই টকশোতে আসবো, এটা যখন আমার মাগুরার আমার নির্বাচনী এলাকার আলেম ওলামারা জেনেছেন, তখন মাওলানা শরীফ মোহাম্মদ সম্পর্কে আমাকে তারা কিছুটা ব্রিফ করার চেষ্টা করেছেন। অত্যন্ত ভালো মানুষ, আলেম মানুষ। আপনি দয়া করে টকশোতে গেলে আপনি পরিমিতি বোধটা বজায় রেখেন, কোনোভাবেই যেন আপনি এমন কিছু বলেন না যাতে উনি ক্ষুব্ধ হন। তো আমার কাছে ভালো লেগেছে যে উনি আলেম সমাজের কাছে একটা অবস্থান সৃষ্টি করেছেন। কিন্তু উনি যে কথাগুলো বললেন, আমরা দেখেছি এই বাংলাদেশে বারবার ধর্মকে আড়াল করে অপরাধীদেরকে রক্ষা করার একটা চেষ্টা করা। আজকে যদি অপরাধী হয় তার সেহেরির সময় ধরা যাবে না, তার অমুক সময় ধরা যাবে না, সেহেরি বা ইফতারের সময় কেউ গ্রেপ্তার হয়েছে এরকম কিন্তু কোনো ঘটনা এই পর্যন্ত দেখাতে পারবে না কেউ। এই পর্যন্ত যতজন গ্রেপ্তার হয়েছেন কেউ কিন্তু ইফতারের সময় গ্রেপ্তার হয়নি।
অথবা কেউ কিন্তু আপনার সেহরির সময় গ্রেপ্তার হয় না। কিন্তু লকডাউন মানে আমি শিকর ভাই লকডাউনটাকে আহ্বান করে লকডাউনের মধ্যে সবাইকে এরকম এটা বোঝার জন্য কি, আচ্ছা শিকর ভাই, এটা বোঝার জন্য খুব বড় একটা পলিটিশিয়ান হতে হবে বলেন আপনি? করেন তাহলে কিন্তু কষ্ট লাগে যে আপনার লকডাউনটা কেন দিয়েছে, লকডাউন কেন দিয়েছে সেটা তো সারেনি, এখন আবার লকডাউন উঠানো হচ্ছে, উঠিয়ে দেওয়া হচ্ছে, এর কারণেই প্রশ্নটা যাচ্ছে। এখন পর্যন্ত লকডাউনটাই তো কার্যকরী পদ্ধতি, পৃথিবীতে সব জায়গায় তো লকডাউনটা দিয়েই, কিন্তু লকডাউনের মাধ্যমে বাংলাদেশের লকডাউনের পেছনে অন্যরকম উদ্দেশ্যটাকে মানুষ খুঁজছে, কেন ওই পজিশনে নিয়ে আসতেছে আমি তো বুঝলাম না। দেখেন আমি বলি, আমাদের হেফাজতের যিনি সভাপতি বা আমির যিনি বাবুনগরী, উনি বলেছেন যে 26 থেকে 28 তারিখ পর্যন্ত ওনাদের কোনো কর্মসূচি, ঘোষিত কোনো কর্মসূচি ছিল। তাহলে কারা করলো? ওনারা বারবার বলতে চান যে এটা একটা অরাজনৈতিক প্ল্যাটফর্ম, কিন্তু আসলে কি হেফাজত অরাজনৈতিক প্ল্যাটফর্ম? হেফাজত কয়েকটি রাজনৈতিক দলের নেতারা যারা বিএনপির সাথে জোট আছে, সেই সমস্ত নেতারা হেফাজত করেছেন। আমি যে প্ল্যাটফর্মে যাই, আমি কি কোনো অরাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে আমি থাকতে পারবো? যে যার মতো কথা বলেছে, সবাই নিজস্ব প্ল্যাটফর্ম থেকে কথা বলেছে, নিজস্ব দায়িত্বে কথা বলেছে। আমি শেষ করি। ঘটনা হচ্ছে যে শুধুমাত্র মাদ্রাসা ছাত্রদেরকে ব্যবহার করবার জন্য, শুধুমাত্র ইসলামী সেন্টিমেন্টের সুশ্রী দেওয়ার জন্য, শুধুমাত্র বাংলাদেশের ধর্মভীরু মানুষকে বিভ্রান্ত করবার জন্য, এটা নতুন খেলা না, এটা বহু পুরনো খেলা। পাকিস্তান আমলের এই খেলা খেলে আসতেছে তারা। এইটাকে পুঁজি করবার জন্য আজকে তারা অরাজনৈতিক সংগঠন আলেমুল আমাদেরকে আমরা সম্মান করি। আজকে জননেত্রী শেখ হাসিনা আলেমুল আমাদেরকে যে সম্মানিত করেছেন, এই যে রাজনীতি করেছে বলে মানে আপনার কাছে কোনো প্রমাণ আছে যে তারা রাজনীতি করেছে? আমি এই যে কাওয়ামি মাদ্রাসার, এই যে হেফাজতের যারা নেতৃবৃন্দ আছেন, এই কাওয়ামি মাদ্রাসার বাচ্চাদেরকে যে অসহায়ভাবে ব্যবহার করা হয়েছে যুগ যুগ ধরে, যারা তাদের স্বার্থ হাসিল করবার জন্য, কেউ কি তাদের স্বার্থ সংরক্ষিত করেছে? আওয়ামী লীগ বা জননেত্রী শেখ হাসিনায় তাদের স্বার্থ সংরক্ষণের জন্য আজকে কাওয়ামি মাদ্রাসার সনদে স্বীকৃতি দিচ্ছে। একটা বড় প্রাপ্তি এটা কাওয়ামি মাদ্রাসার। আজকে সারা বাংলাদেশে আওয়ামী লীগ প্রত্যেকটি উপজেলায় একটি করে মডেল মসজিদ করছে 9,000 কোটি টাকা দিয়ে। আজকে আওয়ামী লীগ সরকার মাদ্রাসা শিক্ষার উন্নয়নের জন্য আলাদা মন্ত্রণালয় করে দিয়েছে। আজকে আওয়ামী লীগ সরকার এই মাদ্রাসা শিক্ষাকে উন্নত করবার জন্য, মাদ্রাসা শিক্ষার জন্য আলাদা বাজেট দিচ্ছে, শুধুমাত্র তাদের এই দেশের মানুষকে বিভ্রান্ত করার এবং অন্য দেশের অন্য রাজনৈতিক সংগঠনের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য। আজকে হেফাজতে ইসলাম এই যে আলেম ওলামাদের ব্যবহার করে, মাদ্রাসার নিরীহ ছাত্রদেরকে ব্যবহার করে আজকে এই পরিবেশটা সৃষ্টি করার চেষ্টা করছে। আমার হেফাজতে ইসলামের যে নেতৃবৃন্দ আছেন তাদেরকে আমি অনুরোধ করতে চাই যে আপনারা যদি রাজনীতি করতে চান তাহলে মসজিদ থেকে বের হয়ে আসেন, মাদ্রাসা থেকে বের হয়ে আসেন, আপনারা আপনাদের রাজনৈতিক দল করেন আপনারা। কিন্তু আপনার আলেম ওলামাদেরকে, মাদ্রাসার ছাত্রদেরকে বর্ণ করে এদেশের মানুষকে বিভ্রান্ত করে সন্ত্রাসী কর্মকাণ্ড জায়েজ করবেন, এটা কেমন কথা? কি কারণ? আজকে দেখেন আপনার, আমি ব্যক্তিগত হিসেবে যেতে চাইনি, আপনার হেফাজতের অনেক নেতা যাদের আত্মীয় স্বজন আমাদের 21শে আগস্ট গ্রেনেড হামলার সাথে জড়িত, তারা 21শে আগস্ট গ্রেনেড হামলাটা কারা করেছে? মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে, আওয়ামী লীগের নেতাদেরকে হত্যার উদ্দেশ্যে 27 জন, আইবির রহমান সহ 27 জনকে হত্যা করা হয়েছে। এই দেশের স্বাধীনতা বিরোধী যে শক্তি, তাদের যখন বিচার করতে গিয়েছি তখন তারা প্রতিবাদ করেছে। তাইলে হেফাজত ইসলাম যদি আলেমুল আমাদের সংগঠন হয়, তাহলে তারা রাজনীতির কারণ ভিতর ঢুকে কেন? আমরা তো আলেমুল আদমকে সর্বোচ্চ সম্মান করতে চাই। আমার মসজিদে যে ইমাম সাহেব আছে তাকে তো আমি ইমাম মানি, তার পিছনে তো আমি নামাজ পড়ি, তার জন্য তো আমি সকল সুযোগ সুবিধা করে দিচ্ছি। কিন্তু তাদের যদি রাজনীতি করার খায়েশ থাকে তাহলে রাজনীতি করুন। আমি আপনার কাছে মানে নির্দিষ্ট কয়েকটা পয়েন্টস চাচ্ছি বা কয়েকটা উদাহরণ চাচ্ছি যে তারা কোনো একটা রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কোনো একটা রাজনৈতিক কর্মসূচি দিয়েছে, সেটা যদি আপনি একটু দয়া করে বলেন। মানে আপাত দৃষ্টিতে আমরা ওইভাবে দেখিনি আর কি, কিন্তু আপনারা বলছেন রাজনীতি করার, কিন্তু কি ধরনের রাজনীতি তারা করেছে সেটা যদি একটু বলেন। হ্যাঁ, হেফাজত ইসলাম একটি নন পলিটিক্যাল অর্গানাইজেশন তারা বলতে চায়, কিন্তু সেখানে যারা নেতৃত্বে আছেন, সেই নেতৃত্বে যে সংগঠনগুলো আছে, সেই সংগঠনের যারা এখন নেতৃত্বে আছে তার অনেকেই বিএনপি দলীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। তাহলে আমি যদি একটা প্ল্যাটফর্ম করি, সেটাকে কি আপনি কখনোই নিরপেক্ষ অরাজনৈতিক প্ল্যাটফর্ম বলতে পারবেন? তো তারা ওই তাদের এজেন্ডা বাস্তবায়ন করবার জন্য, এই দেশকে অস্থিতিশীল করবার জন্য,
তাদের এজেন্ডা বাস্তবায়ন করবার জন্য তারা হেফাজত ইসলাম নামে একটি মানুষের কাছে বোঝাইতে চাই এটা নন পলিটিক্যাল। আরে আপনি তো পলিটিক্স করেন, তাহলে আপনি কিভাবে আর একটা প্ল্যাটফর্মে যে নন পলিটিক্যাল হবেন? আপনি তো তাদের এটা বাস্তবায়ন করছেন শুধুমাত্র ধর্মীয় সেন্টিমেন্টের পক্ষে না। যে বারবার যে কথাটি বলবে যে রমজানের সময়, ইফতারের সময়, কি বলে আজানের আগে পরে তো গ্রেফতার হয়েছে 19 জনকে, তো আর 19 জনকে তো গ্রেফতার করেছে, রাতের বেলাতেই বেশি গ্রেফতার করেছে। ডেফিনেটলি আগে পরে হয়েছে, হয়তো ইফতারের আগে, হয়তো তারাবির পরে, এরকম একটা গ্রেফতার হয়েছে। কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন হলো, সন্ত্রাসী ঘটনা ঘটলে সন্ত্রাসীদের তো গ্রেফতার হবে, কখন হবে এটা কি বিচার? সন্ত্রাসী ঘটনাগুলি তো আমার প্রশ্ন হলো যে হ্যাঁ, এটা বিচারাধীন একটা বিষয়, ডেফিনেটলি তদন্তাধীন হয়ে আমরা দেখতে পাবো কে অপরাধী। কিন্তু শুধুমাত্র হেফাজতকে কেন টার্গেট করা হয়েছে সেটা হলো প্রশ্ন। কারণ যদি নিরপেক্ষ তদন্ত হয় এবং হয়, তাহলে তো ওখানে অবশ্যই ফাইট কিন্তু এক হেফাজতে হয়নি, হয়েছে হেফাজতের সাথে ছাত্রলীগ যুবলীগ। তাহলে ছাত্রলীগ যুবলীগের কেউ গ্রেফতার হয়নি কেন? না, আপনার ব্যাখ্যাটা ভুল হচ্ছে। আমরা শুধুমাত্র হেফাজতকে গ্রেফতার করছি। 26 তারিখ থেকে 29 তারিখ বা তার পরবর্তীতে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড উস্কাই দিয়েছে, যারা সমাজে অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করেছে, যারা অগ্নিসংযোগ করেছে, সেই ক্রিমিনালদেরকে গ্রেফতার করা হচ্ছে এবং সবাই আইনের আওতায়। আপনি একটা এজাহার দেখাইতে পারবেন যাদেরকে, যে এজাহারে লেখা হয়েছে বা অভিযোগে লেখা হয়েছে যে এই অভিযোগের কারণে তাদেরকে গ্রেফতার করা হয়েছে? কিন্তু আমরা যতদূর জেনেছি যে সব অভিযোগের হয়েছে যে তাদের 2013 সালের ঘটনার কারণে তাদেরকে ম্যাক্সিমাম গ্রেফতার করা হয়েছে। আমি শেষ করি ভাই, কিন্তু 2013 সালের পর আমি দেখেছি, আমরাও দেখেছি, মিডিয়াতে বহুবার আসছে যে এই হেফাজতের নেতাদের সাথেই কিন্তু আমাদের বিভিন্ন মন্ত্রীদের অনেক বৈঠক হয়েছে। বিভিন্ন সময় তারা বিভিন্ন ধরনের কার্যক্রমের কর্মসূচির জন্য পুলিশের সাথে বৈঠক করেছে। তখন কেন গ্রেফতার করা হয়নি? এই 8 বছর পর হঠাৎ করে 2013 সাল নিয়ে কেন টানাটানি হচ্ছে? আপনি 2013 সালের প্রেক্ষাপটটা জানেন। সেই প্রেক্ষাপটের পরে হেফাজত ইসলামের সাথে আলোচনা হয়েছে। হেফাজত ইসলাম তারা তাদের ভুল স্বীকার করেছে এবং তারা সামনের দিকে এগোনোর চেষ্টা করেছে। আমরা সেইগুলো পর্যবেক্ষণে রেখেছিলাম, কিন্তু বেসিক্যালি তারা কিন্তু আইনের গতিতে চলেনি, সরকারের সাথে বোঝাপড়ার গতিতে চলেছে। আইনি গতিতেই চলেছে। বিষয় যেটা হয়েছে দেখেন, যে 13 সালে যিনি আমাদের আল্লামা শফি সাহেব, তাকে আজকে কি নির্মমভাবে মসজিদের ভিতর বলা যায় যে হত্যা করলো। একজন অসুস্থ মানুষ তার অক্সিজেন খুলে দিচ্ছে, তার সামনে তার সন্তানকে চাকরি থেকে বের করে দিচ্ছে, তাকে হাসপাতালে নিতে দিচ্ছে না, 2 ঘন্টা অবরুদ্ধ করে রাখছে, এইভাবে তাকে মেরে ফেলছে। একজন আমাদের শফি সাহেবের মতো সর্বজন শ্রদ্ধেয় একজন ব্যক্তিকে তারা সেইভাবে মেরে ফেলে দিল। আপনি এটা কি আপনি কিভাবে বলবেন যেটা আলেম সমাজ? এটা সম্পূর্ণভাবে এরা সবাই রাজনীতি করতে চায়, রাজনীতি করে। বিএনপি তারা দলীয় জোটের সাথে এই রাজনীতি নেতৃবৃন্দ আছে, একজন তাদের এজেন্ডা বাস্তবায়ন করবার জন্য, আজকে ধর্মকে ব্যবহার করবার জন্য, আজকে সুবিধা নেওয়ার জন্য, আজকে এই মাদ্রাসা এবং এই নামাজ রোজা এইগুলোকে তারা বর্ম করে তারা বেসিক্যালি এই দেশে অশান্তি সৃষ্টি করছে এবং তাদের রাজনৈতিক যে এজেন্ডা সেই এজেন্ডা বাস্তবায়ন করছে। আমি যেটা বলি যে রাজনীতি করতে হয় তাহলে রাজনীতি করে, এই কথায় কথায় ধর্মকে অবলম্বন করে, এই ধর্মকে ব্যবহার করে এই সুযোগগুলো নেওয়ার চেষ্টা না করাটাই বেটার। এবং আমি যেটা বলি যে এই মানে আলেম ওলামাদেরকে সম্মান করবার এবং ধর্মকে প্রতিষ্ঠিত করবার জন্য এবং ইসলামের যে কাজগুলো করার জন্য, এইগুলো কিন্তু জননেত্রী শেখ হাসিনাই করেছে। আমি আবারও রিপিট করি, এই যে হেফাজতে যে কাওয়ামি মাদ্রাসা, এই উপমহাদেশের সবচেয়ে প্রাচীন শিক্ষা ব্যবস্থা কেউ স্বীকৃতি দেয় নাই। জননেত্রী শেখ হাসিনা স্বীকৃতি দিয়েছেন, যা চেয়েছেন, যা বলেছেন তাই করেছেন। শুধু আমরা একটা জিনিস চেয়েছি যে যাতে আমাদের এই মানুষগুলো ভালো পথে আসে, প্রচলিত ধারার মধ্যে আসে। এই যে আমাদের কাওয়ামি মাদ্রাসার যে প্রায় 30 লক্ষ বাচ্চা, তাদেরকে আমরা কি ভালো পথে আসাটা কি আপনি মনে করেন শফি হুজুর যখন আপনাদের সাথে ছিল না এর আগ পর্যন্ত শফি হুজুরকে আপনারা বহুভাবে খারাপ বলেছেন, আপনাদের সাথে এসছে তখন ভালো বলেছেন, ঠিক একই সময় একই চেষ্টা চলছে করেছি। এবং আজকে যারা নেতৃত্ব আছে তাদেরকেও কিন্তু আমি নিজে হাতে গণভবনে তাদেরকে ভাত খেয়েছি। এবং হ্যাঁ, এবং আজকের হেফাজতকেও কিন্তু আপনারা বোঝাপড়ার জন্য চেষ্টা করছেন। পাকিস্তানের ভাবধারা থেকে যে প্রচলিত যে অন্ধত্ব নিয়ে তারা রাজনীতি করছে, সেই রাজনীতি থেকে আলোর পথে আসা আমরা চেষ্টা করেছি। দেখেন আজকে যে আপনার আগুন দিল, ভূমি অফিস পুড়িয়ে দিল, কার ক্ষতি হবে?
আজকে যে ছাত্রলীগের সাধারণ সম্পাদকের ব্রাহ্মণবাড়িয়ায় বাড়িতে আগুন দিল, সেখানে যে কোরআন শরীফ পড়লো, এই কোরআন শরীফ পড়ানোর দায়টা কে নিবে? কোরআন শরীফের অমর্যাদা করলে আজকে পৃথিবীতে বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা ঘটছে, আমরা ধর্মপ্রাণ মুসলমান সেটা প্রতিবাদ করছি। আজকে যে ছাত্রলীগের সেক্রেটারি বাড়ি আগুন দিল, সেখানে যে পবিত্র কোরআন মজিদে আগুন লেগে কোরআন শরীফ পড়ে গেল, এই জন্য কি আজকে যারা আমাদের হেফাজতের যে নেতৃবৃন্দ সেই ঘটনাটি ঘটালেন, তার দায়টা কি তারা বহন করবে না? আজকে বাইতুল মোকাররম মসজিদের টাইলস ভেঙে, মসজিদ ভেঙে মানুষের উপর আক্রমণ করছে, এ দায়টা কে নেবে? দায়গুলো নিতে হবে না? নাকি তারা কোরআন শরীফে আগুন দিলে সেটা জায়েজ হবে? সুতরাং আমাদের বাবুনগরী সাহেব নিজে বলেছেন 26 থেকে 29 তারিখ পর্যন্ত তাদের কোনো রাজনৈতিক কর্মসূচি ছিল না। তিনি বলছেন এই অগ্নিসংযোগ সহ এই দেশে সামাজিক অস্থিরতা সৃষ্টি যারা করেছেন তারা হারাম কাজ করেছেন, ইসলামের সেন্টিমেন্টের সাথে এটা যায় না। তাহলে তারা কেন আজকে আবার তাদেরকে রক্ষা করার চেষ্টা করছে? আইনের ঊর্ধ্বে কেউ না, রাষ্ট্রের ঊর্ধ্বে কেউ না, এটা আমাদেরকে মনে রাখতে হবে। জি সাইম ভাই, আপনি বলবেন দয়া করে যে এর আগে যে কথাটা বলে গেছিলেন যে আইনজীবীর পুলিশদের নতুন নতুন খবর সম্পর্কে আপনি বলবেন এবং তাদের কতটুকু এগুলি বলার এখতিয়ার রাখে। পাশাপাশি বিএনপির প্রতি একটা সরাসরি অভিযোগ আছে যে বিএনপির ইন্ধনে এই হেফাজতে ইসলামের এই উত্থান এবং বিএনপির পারপাস সার্ভ করার জন্য একটি বিশাল অংশ বিএনপির হেফাজত ইসলামের ভিতরে কাজ করছিল। ধন্যবাদ সাগর ভাই। গত 10 থেকে 12টা বছর যাবত আমরা একটা জিনিস খেয়াল করছি, সেটি হচ্ছে যে ভিন্ন মতের কাউকে যখন গ্রেপ্তার করা হয় তারপরেই তার নামে কিছু বক্তব্য বাজারে ছাড়া হয় এবং এই বক্তব্যগুলো আসে পুলিশের মুখ থেকে কিংবা সরকারি দলের নেতাকর্মীদের কাছ থেকে, মাঝে মাঝে মিডিয়া থেকেও আমরা পাই। তো সেখানটিতে দেখা যায় যে বিএনপিকে জড়ানো হচ্ছে, নিরীহ এবং সাধারণ মানুষদেরকে জড়ানো হচ্ছে, রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ের সম্মানিত নাগরিকদেরকেও বিভিন্ন সময় জড়ানো। তো বক্তব্যগুলো কিভাবে আসে সেটা একটু খেয়াল করে দেখুন। এটা বিশ্লেষণ এবং পর্যবেক্ষণের বিষয় রয়েছে। পুলিশ কাউকে গ্রেপ্তার করা হচ্ছে এবং তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হচ্ছে সে অভিযোগগুলোর তদন্ত হচ্ছে বলে বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে। যখন সে তদন্তটা চলছে তখন স্বাভাবিক প্রক্রিয়াতেই জিজ্ঞাসাবাদ করা হয় যিনি অভিযুক্ত তাকে। কিন্তু এই জিজ্ঞাসাবাদ চলাকালীন সময়টাতে যখন ওই অভিযুক্ত আইদার রিমান্ডে থাকেন কিংবা জেলে থাকেন, তখন আমরা জানতে পারি মিডিয়ার মাধ্যমে, সরকারি দলের নেতাকর্মীদের মাধ্যমে কিংবা পুলিশই প্রেস ব্রিফিং করে জানাচ্ছে যে তিনি এই কথাগুলো বলেছেন এবং যে কথাগুলো বলেছেন তাতে তাকে নিজেকে ইনক্রিমিনেট করা হয়, অর্থাৎ তিনি দোষ স্বীকার করেছেন, তিনি বলেছেন তিনি এই কাজগুলো করেছেন, তিনি ওই অপরাধটা করেছেন, কোথাও ঘটনাটা ঘটিয়েছেন কিংবা সংশ্লিষ্টতাগুলো তুলে ধরা হয় বিএনপি কিংবা অন্যান্য রাজনৈতিক দলগুলো। এখন এই জায়গাটাতে আমি কিন্তু খুব আশ্চর্য হয়ে গেছি যখন এই বিষয়গুলো ঘটে বারবার। আমি অনেকবার চিন্তা করেছি বিষয়টা, বাস্তবিক দিক থেকে চিন্তা করেছি, আইনের দিক থেকে চিন্তা করেছি এবং একাডেমিক ভাবে আমি বিষয়টা চিন্তা করেছি। যখন একজন মানুষকে জিজ্ঞাসাবাদে নেওয়া হয়, তাকে জিজ্ঞেস করা হয় বিভিন্ন ধরনের প্রশ্ন, তিনি যে উত্তরগুলো পুলিশের কাছে দেন সেই কথাগুলো মিডিয়াতে আসতে পারে কিনা, আমার মনে এই প্রশ্নটা জেগেছে। এবং আমি আপনাকে সুনির্দিষ্ট করে বলছি, এই যে মিডিয়াতে কথাগুলো আসছে, ধরুন আমি দেখেছি পুলিশের ডিসি হারুনও সাংবাদিকদেরকে সামনে রেখে প্রেস ব্রিফিং করলেন, মামুনুল হক কি কি বিষয়ে কথা বলেছেন, কি কি বিষয় স্বীকার করেছেন সেটা। এবং অন্যান্য অভিযুক্তদের ক্ষেত্রেও দেখা গেছে যে কেউ বলেছেন যে বিএনপির সাথে সংশ্লিষ্টতা আছে, বিএনপি মদদ দিয়েছে। এমনকি ভারতের একটি বিখ্যাত পত্রিকা খবর ছাপিয়েছে যে ইন্ধনগুলো এবং অর্থনৈতিক মদদটা বিএনপি নেতাদের কাছ থেকে এসেছে। আশ্চর্য বিষয় সেটা হচ্ছে যখন জিজ্ঞাসাবাদ চলে, আপনি যদি সংবিধান মানেন, আপনি যদি আইন মানেন, তাহলে তো সেই বক্তব্যটা বাইরে আসতেই পারবে না। আপনাকে বাংলাদেশে বর্তমানে প্রচলিত যে আইন, প্রথমত হচ্ছে সংবিধানের 43 ধারা মানুষের বাড়ি ঘর এবং মানুষের কোরেসপন্ডেন্স শব্দটা ব্যবহার করা হয়, অর্থাৎ নিজস্ব যে জিনিসপত্র থাকে, নিজের যে বক্তব্য থাকে, সবকিছু এটার ভেতরে কভার্ড হয় কোনো না কোনো ভাবে। আমি একটা বিষয় বলছি, বাংলাদেশের প্রাইভেসি লটা সেভাবে গড়ে ওঠেনি, কিন্তু সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদগুলোকে যদি আমরা একসাথে পড়ি, বিশেষ করে 43
যে অনুচ্ছেদটা, সেটা যদি পড়ি তাহলে বোঝা যাবে যে মানুষের যে কোনো বক্তব্য, মানুষের যে নিজস্ব বিষয়গুলো যতক্ষণ পর্যন্ত আদালতে সেটা সাক্ষ্য হিসেবে না আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু সেটা বাজার করা যাবে না। আবার আপনি যদি এভিডেন্স অ্যাক্ট 1872 সেখানে যদি আপনি 24 ধারা থেকে শুরু করে 26 ধারা পর্যন্ত পড়েন, কিংবা কোড অফ ক্রিমিনাল প্রসিজিওর যেটা, সেখানে 162 ধারা থেকে 164 ধারা আপনি পড়েন, তাহলে আপনি পুরোটুকুকে একসাথে করে মেলালে যে বিষয়টি অনুধাবন করবেন সেটি হচ্ছে যে পুলিশ যখন কাউকে জিজ্ঞাসাবাদ করে, পুলিশের কাছে কোনো অভিযুক্ত যে বক্তব্যটা দেয় সেই বক্তব্যটা কিন্তু আদালতে সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যায় না। আমি আবারও বলছি, সেই বক্তব্যটা আদালতে সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যায় না। কেবল একটা ক্ষেত্রেই করা যাবে, যেটা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আপনার বক্তব্যটা দেয়া হয় 164 ধারাতে। কিন্তু সেক্ষেত্রেও শর্ত আছে, কোনো একটা বক্তব্য যদি ভয়ভীতি প্রদর্শনমূলক হয় কিংবা কোনো ধরনের কোনো অঙ্গীকার করে করা হয়, তার উপরে কোনো নির্যাতন করে করা হয়, সেটাও কিন্তু আপনার ভলান্টারি সাক্ষ্য হিসেবে আসবে না। তাহলে আমি যেটা বলতে চাচ্ছি, যতক্ষণ পর্যন্ত একজন অভিযুক্ত আদালতে সাক্ষীটা না দিচ্ছেন, আদালতে বক্তব্যটা না দিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত সেটা সাক্ষ্য নয়। তাহলে ডিসি হারুন কিভাবে প্রেস ব্রিফিং করে মৌলানা মামুনুল হকের বক্তব্যগুলো তুলে নিয়ে আসছেন? তিনি কিভাবে, কিংবা তার সহকর্মীরা কিভাবে মিডিয়াতে বলে দিচ্ছেন যে অমুক স্বীকার করেছে যে সেখানটাতে বিএনপির সংশ্লিষ্টতা ছিল? তারা তো বলেছে যে হেফাজতের সাথে বেগম খালেদা জিয়ার সভা হয়েছে, বেগম খালেদা জিয়ার বৈঠক হয়েছে, কিন্তু হেফাজতের পক্ষ থেকে এটা সরাসরি অস্বীকার করা হয়েছে। হেফাজতের সাথে বেগম খালেদা জিয়ার বৈঠকটা কিন্তু কোনো বড় ঘটনা না, যদি বৈঠক হয়েও থাকে সেটা কিন্তু কোনো সমস্যা না। কিন্তু তারা যেভাবে এটাকে চিত্রিত করতে চাচ্ছেন, তারা যেভাবে এটাকে অঙ্কন করতে চাচ্ছেন, সেটি হচ্ছে যে এখানে একটা ষড়যন্ত্র হয়েছে, বিএনপি কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে উস্কানি দিয়েছে, এবং ভারতীয় যে পত্রিকা সেটিও কিন্তু সেভাবেই দেখাতে চেয়েছে। এখন আমি আবারও আমার জায়গাটাতে ফিরে আসি, যে সমস্ত বক্তব্যগুলো অভিযুক্ত যারা বর্তমানে রিমান্ডে আছেন, জিজ্ঞাসাবাদ যাদেরকে নিয়ে চলছে, তাদের ক্ষেত্রে আমার দুজন সম্মানিত অতিথি আছেন, তারাও নিশ্চয়ই আমার সাথে একমত হবেন যদি তারা সংবিধান এবং আইনের বিষয়গুলোকে তারা পড়ে বিশ্লেষণ করেন, যে জিজ্ঞাসাবাদ চলাকালীন যে বক্তব্য, সেই বক্তব্য তো ব্যবহার করা যাবে না সাক্ষ্য হিসেবে। তাহলে আপনি কিভাবে সেটা? আপনি তো সাক্ষ্য হিসেবে বলেননি, তিনি বলেছেন এই জিজ্ঞাসাবাদে এই ব্যাপারগুলি তারা স্বীকার করেছেন। আপনি কথাটা বাইরে আনতেই পারবেন না, এতে সংবিধান লঙ্ঘিত হবে, আইন লঙ্ঘিত হবে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, যে বক্তব্য সাক্ষ্য হিসেবে গৃহীতই হবে না সেই বক্তব্য আপনি কিভাবে আনবেন? কারণ সেটা তো আদালতে আপনি প্রমাণই করতে পারবেন না। আর দ্বিতীয়ত বিষয় হচ্ছে, যখন জিজ্ঞাসাবাদ চলে তখন যে বক্তব্যটা পুলিশকে দেয়া হচ্ছে, তদন্তকারী কর্মকর্তাকে দেয়া হচ্ছে, সেটা পরিবর্তন হতে পারে। যে বিষয় পরিবর্তন হতে পারে, যে বিষয়ের অস্তিত্ব কখনো প্রকাশিত নাও হতে পারে, সেই বিষয়টি কিন্তু আপনি আগেই যদি মিডিয়াতে দিয়ে দেন, আগেই যদি আপনি চাউর করে দেন, তাহলে তো আইনের যে স্বাভাবিক গতি, ন্যায় বিচারের যে প্রক্রিয়া, সেটা ব্যাহত হবে। আপনি মিডিয়াতে এই তথ্যগুলো দেওয়ার মাধ্যমে, আমরা অতীতেও দেখেছি অনেক তথ্য এভাবে মিডিয়াতে দিয়ে দেওয়া হয়েছে যেগুলো বানোয়াট, অবান্তর। সরকার ইচ্ছাকৃতভাবে সেটা করে জনমনে বিভ্রান্তি তৈরি করবার জন্য, প্রকৃত অবস্থা, রাষ্ট্রের অবস্থাটাকে অন্যদিকে প্রসারিত করার জন্য, প্রবাহিত করার জন্য তারা একটা কিছু তুলে আনে। সেই তুলে আনবার একটা প্রক্রিয়া, এবং তাদের দিক থেকে জনপ্রিয় প্রক্রিয়া হচ্ছে অভিযুক্ত ব্যক্তিদের বরাত দিয়ে কিছু কথাবার্তা বাজারে ছেড়ে দেয়া। একটা কথাও আপনি দেখবেন, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, এগুলো কোনো কিছু আদালতে গড়াবে না, আদালতে উপস্থাপন করা হবে না। সুতরাং এই কার্যক্রমের মাধ্যমে যেটি হয়েছে, অপরাধ সংঘটিত হয়েছে, সংবিধান লঙ্ঘিত হয়েছে, বাংলাদেশের যে সাক্ষ্য আইন, বাংলাদেশের কোড অফ ক্রিমিনাল প্রসিজিওর, সেগুলোর ধারাগুলোকে লঙ্ঘন করা হয়েছে। সুতরাং আমি বলবো, সরকারের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তকারী কর্মকর্তা যারা, তারা কিন্তু এই আইনটা লঙ্ঘন করছেন, এটা কিন্তু বন্ধ করতে হবে। আর মিডিয়া, আমার কাছে মনে হচ্ছে তারা ইচ্ছাকৃত ভাবে না, যেহেতু একটা খবর জনগণ জানলে পরে পত্রিকার কাটতি হয় বা জনগণের আগ্রহ আছে, সেজন্য তারা হয়তো খবরগুলো ছাপিয়ে দিচ্ছেন। কিন্তু আমি মনে করি আইনগতভাবে, সাংবিধানিকভাবে, এমনকি নৈতিকভাবেও এই ধরনের তথ্যগুলো কিন্তু বাজারে আসা উচিত না। যখন আদালতে যাবে, সাক্ষ্য সুবোধ দিয়ে প্রমাণ করা হবে, তখন অবশ্যই এটা আসতে পারে। তো আমি আবারও বলি, বাংলাদেশের প্রাইভেসি লটা সেভাবে গড়ে ওঠেনি, কিন্তু বাংলাদেশ আপনার আন্তর্জাতিক যে আইনগুলো স্বাক্ষর করেছে এবং যে আইনগুলোর বিষয়ে শ্রদ্ধা দেখাচ্ছে, ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস কিংবা আপনার
পলিটিক্যাল যে কভিনেন্টস গুলো আছে, সিভিল যে কভিনেন্টস গুলো আছে, সেগুলো কিন্তু অনেকগুলো রাটিফাই বাংলাদেশও করেছে। তো সমস্ত দিক যদি মেলায় আন্তর্জাতিকভাবে এবং দেশীয় সংবিধানের ভিত্তিতে সরকার এবং তার সংশ্লিষ্টদের কিন্তু এই দায়বদ্ধতাটা আছে যে আইন এবং সংবিধান মেনে মানুষের ব্যক্তিগত যে বিষয়টা যতক্ষণ পর্যন্ত ব্যক্তিগত থাকে ততক্ষণ পর্যন্ত সেটাকে প্রকাশ না। আমি হেফাজতের বিষয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম, যেটা জনাব শেখরের আমার দ্বিমত আছে। সেটা হচ্ছে যে তিনি বলতে চেয়েছেন যে হেফাজত একটা রাজনৈতিক সংগঠনই প্রকারান্তরে। আসলে বিষয়টি আমার কাছে তা মনে হয় না। আমি যেটা মনে করি, কিংবা যারাই হেফাজতের কার্যক্রমগুলোকে লক্ষ্য করবেন, বিশ্লেষণ করবেন, তারা এটা আমার সাথে হয়তো একমত হবেন যে চারিত্রিকভাবে হেফাজত কিন্তু একটা অরাজনৈতিক প্ল্যাটফর্ম। আবারও বলি, চারিত্রিকভাবে তার যে জিনগত বৈশিষ্ট্য, সেই জিনগত বৈশিষ্ট্যের কারণে হেফাজত কিন্তু একটা অরাজনৈতিক প্ল্যাটফর্ম। হেফাজত তখনই রাজনীতির পাকচক্রে পড়ে যায়, চক্রজালে আবর্তিত হয়, যখন আওয়ামী লীগ ধর্মকে রাজনীতির কাজে ব্যবহার করতে শুরু করে। আপনি দেখেন হেফাজতের উত্থানটা কিভাবে হয়েছিল, নারী নীতিকে ঘিরে কিন্তু হেফাজতের উত্থান। সেখানে কি হেফাজত বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের কোনো ম্যানিফেস্টোকে বাস্তবায়ন করার কথা বলেছিল? নারী নীতিমালাতে যেই যেই বিষয়গুলো ইসলাম ধর্মের সাথে তারা মনে করেছে সাংঘর্ষিক, সেই জায়গাগুলোতে তারা প্রতিবাদ জানিয়েছে, তাদের প্রস্তাবগুলো দিয়েছে, তাদের দাবি দাওয়া উপস্থাপন করেছে। হ্যাঁ, তাদের দাবি দাওয়া অনেকের দাবি যে রাজনৈতিকভাবে আপনাদের ফেভারে কাজ করছে। আমি সেই জায়গাটাতে আমি আসছি, কিন্তু আপনি দেখেন যে আমি বললাম নারী নীতিমালাকে ঘিরে তো তাদের উত্থানটা। তো সেই জায়গাতে তারা কি দাবিটা জানিয়েছিল? তারা কি জানিয়েছিল যে বিএনপি কে ক্ষমতায় নিয়ে আসতে হবে? তারা কি বলেছিল যে বিএনপি যেই যে দাবি, এমনকি যেগুলো গোটা বাংলাদেশের সকল মানুষের মনের দাবি, যে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, আইনের শাসন কায়েম করতে হবে, গুম খুন নির্যাতনের শিকার নেতা কর্মীদের যে আপনার দাবি, যে ন্যায় বিচার পাওয়ার যে অধিকার, সেটা বাস্তবায়ন করতে হবে। হেফাজত তো নারী নীতিমালার বিরুদ্ধে তাদের যে প্রস্তাবগুলো ছিল সেগুলোতে এটাও আনেন। সুতরাং আপনি কিভাবে বলবেন যে এটা একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম? আবার আপনি দেখেন হেফাজতের বিকাশটা যেভাবে হয়েছে, যখন তথাকথিত গণজাগরণ মঞ্চ শাহবাগে ইমরান হেইত সরকারের নেতৃত্বে প্রতিষ্ঠিত হলো, তখন সেখানে অনেক ব্লগার কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে নোংরা ভাষায় কথা বলেছে, লেখা লিখেছে। হেফাজত তো সেটার প্রতিবাদ করেছে, এবং সেই কারণে হেফাজতের বিকাশটা। এখন দেখুন রাজনীতিটা কিভাবে হেফাজতে ঢুকলো। রাজনীতিটা ঢুকিয়েছে কিন্তু আওয়ামী লীগ। ওই যে শেখর সাহেবও কিন্তু বললেন যে সবকিছু দিয়েছে তাদের প্রধানমন্ত্রী, এমনকি আপনার যে সার্টিফিকেটের সনদের যে বাস্তবায়ন স্বীকৃতি দেয়া, সেটা আপনাকে আমি শেষ করতে হচ্ছে। এখন কথা হচ্ছে, যখন এটা আমি একটু শেষ করে দিই, যখন রাজনীতির জন্য সুবিধাজনক হয় তখন কিন্তু হেফাজতকে ব্যবহারটা আওয়ামী লীগই করেছে। আর যখন একটুখানি হেফাজত সঠিক কথা বলতে শুরু করেছে সরকারের বিরুদ্ধে, এই সরকারের বিরুদ্ধে ন্যায়সঙ্গত কথাগুলো উচ্চারণ করতে শুরু করেছে, তখনই কিন্তু হেফাজত খারাপ হয়ে গেল, হেফাজত পাকিস্তানের হয়ে গেল, হেফাজত বিএনপির হয়ে গেল। কিন্তু আমরা তো যেটা জানতে পেরেছি, হেফাজতের রাজনৈতিক রিমান্ডে নিয়ে প্রায় ডিসি সাহেব যেটা বলেছেন, হারুন সাহেব, যে এবং হেফাজতের সাথে পাকিস্তানি জঙ্গি গোষ্ঠীর সরাসরি যোগাযোগ রয়েছে। আমি তো আপনাকে প্রথমে বলছি, হারুন যেটি করেছে সেটি আইন এবং সংবিধানের লঙ্ঘন করেছে। আপনি একাডেমিক বিতর্ক আনেন, সেটি আমি প্রমাণ করে দেব। এটা করতে পারে না মিডিয়াকে ডেকে এইভাবে একজন মানুষের বক্তব্য, যে বক্তব্যটা এখন পর্যন্ত আদালতে উঠেনি, যে বক্তব্যটার বিপক্ষে তার নিজের আত্মপক্ষ সমর্থন করার কোনো সুযোগ হয়নি, সেই বক্তব্য আপনি আনতে পারবেন না। আমি আপনাকে আবারও বলছি, প্রাইভেসি ল বাংলাদেশে তৈরি হয়নি ওইভাবে, কিন্তু তারপর সংবিধানের 43 ধারা, এভিডেন্স অ্যাক্টের 24 থেকে 26 যে ধারা, এবং সিআরপিসির যে আপনার 162 থেকে 164 ধারা, আপনাকে আমি বলে দিচ্ছি একেবারে দায়িত্ব নিয়ে যে এগুলো যদি সবকিছু মিলিয়ে পড়েন, এবং যে কনভেনশনটা তৈরি হয় একটা সংবিধান এবং আইন থেকে, একটা চেতনা তৈরি হয়,
সেই চেতনার মানে আপনার কথাতে আপনি বোঝাতে চাচ্ছেন বর্তমানে স্টেটমেন্টগুলো সংবিধান লঙ্ঘিত হচ্ছে, এভাবে আপনি সরাসরি সংবিধান এবং আইন দুটোই লঙ্ঘিত হচ্ছে। ঠিক আছে, জি আমি আমরা শুনবো এটা মাননীয় সংসদ সদস্যের কাছ থেকে একটু শুনবো, যদিও উনি ওনার সময় বলবে। মাওলানা শরীফ মোহাম্মদ ভাই, আপনার কাছে নতুন কোনো প্রশ্ন করবো না, কারণ অনেক কথা চলে এসছে, অনেক টপিক চলে এসছে, আপনি দয়া করে আপনার জায়গা থেকে বলবেন। এবং জাস্ট একটা কথাই বলবো, প্রায় তালিকায় আজকের পত্রিকা এসছে 21 জেলায় প্রায় 200 হেফাজতের নেতা এখনো গ্রেফতারের অপেক্ষায় রয়েছে। এটা আজকে তালিকায় সব জেলায় পাঠানো হয়েছে। এখানে আমি জানি না আপনার নাম আছে কিনা, আপনি ভীত কিনা। ধন্যবাদ সাগর ভাই। আমি আলোচনার শুরুতে ছোট্ট ছোট্ট টুকরো টুকরো কয়েকটা কথা বলবো। আমি খুব উপভোগ করছি সাইফুজ্জামান শিখর ভাইয়ের আলোচনা, উপভোগ করছি ব্যারিস্টার আবু সায়েম ভাইয়ের আলোচনা, উপভোগ করছি। খুব সুন্দরভাবে আপনি সঞ্চালনা করছেন। আমি শুরুতেই আমি কয়েকটা ছোট্ট ছোট্ট কথা বলবো এই প্রসঙ্গে। এখন কিছু কথা শিখর ভাইয়ের কথা থেকেও এসেছে, কিছু কথা আবু সায়েম ভাইয়ের কথা থেকেও এসেছে, যেটা জেড ধরে আমি বলতে পারি। এক হলো, হেফাজতে ইসলাম চরিত্রগতভাবে আসলে অরাজনৈতিক সংগঠন হিসেবেই যাত্রা শুরু করেছে, এবং আমার বিশ্লেষণ মতে, আমার জানা মতে হেফাজতে ইসলাম এখনো অরাজনৈতিক। তবে হেফাজতে ইসলামের বিভিন্ন নেতৃবৃন্দের বক্তব্য অথবা বিভিন্ন দল থেকে রাজনৈতিক ইসলামী রাজনৈতিক দল থেকে বিভিন্ন নেতৃবৃন্দের এখানে অংশগ্রহণ, এটা আগেও ছিল, এখন এটা খুব দৃশ্যমান হয়েছে নতুন কমিটির সময়। এটা ঠিক, এই কথাগুলো ঠিক আছে। এবং একই সঙ্গে কারো কারো বক্তব্য অনেক ঝাঁঝালো হতো, কারো কারো বক্তব্য খুব জোরালো ভাষায় হতো। রানিং গভর্নমেন্টের জন্য যদি সেই বক্তব্যটা সরকারের উপরে চাপ প্রয়োগের মতো হয়, একটু অস্বস্তিকর হতো, এটাও মনে হয়েছে আমার কাছে। এই জায়গাগুলিতে আমার সবগুলো বিষয়ের সঙ্গে প্রচন্ড দ্বিমত এমন না। আমার কাছে মনে হয়েছে অরাজনৈতিক সংগঠন হিসেবে, এবং সরকারের সঙ্গে এক ধরনের নেগোসিয়েশনও করবে, বার্গেনিংও করবে, হেফাজতে ইসলাম দুটাই করবে। কিন্তু এই কাজগুলো করতে গিয়ে বক্তব্যের যে লাইন, যে ধারা মেনটেন করা দরকার, সব সময় সবার ক্ষেত্রে হয়তো এটা ঘটে নাই, এটা হয়তো ঘটে নাই। এই কথাটা আমি বলবো শুরুতে। 2 নম্বর কথা হলো, আজকের আলোচনা এটা আমার সাইম ভাই আমার কথা শুনছেন? হ্যাঁ সাগর ভাই, আমি শুনতে পাচ্ছি। শরীফ ভাই আপনার কথা শুনতে পাচ্ছি না। শরীফ ভাই আপনি মনে হয় স্টাক হয়ে গেছেন, সামহাউ আপনার মনে হয় নেট কানেকশন চলে গেছে বা সামথিং। শরীফ ভাই আপনাকে আমরা শুনতে পাচ্ছি না। জি জি, একটু একটু কল চলে এসেছিল। মাদ্রাসাগুলোর সঙ্গে আমি জড়িত। আমি ছোটকালে হযরত হাফিজ জি হুজুর বাংলাদেশের একজন কিংবদন্তি তুল্য ব্যক্তিত্ব ছিলেন, যিনি জি জি, আমার এখানে বারবার কল চলে আসছে। জি, ছাত্র ছিলাম আমি, এরপর থেকে অনেকগুলো দৃশ্য দেখেছি। আমার কাছে মনে হয়েছে যে হেফাজতে ইসলামের নেতৃবৃন্দের আমি যে কথাটা বলছিলাম, যে আমি একজন সমর্থক গোড়া থেকে, হেফাজতে ইসলামের বিশেষ করে বিকাশ পর্বের সময় থেকে 2012, 13 এবং এরপর থেকে আমি একজন সমর্থক। কিন্তু আমি পর্যবেক্ষণ করছি, পর্যবেক্ষণ করে আমার কাছে যেটা মনে হয়েছে যে হেফাজতে ইসলামের ভূমিকাগুলোকে আমাদের গভর্নমেন্ট, সেটা আওয়ামী লীগ হোক, বিএনপি হোক অথবা অন্য কেউ হোক, যদি প্রকাশ্যে সরকার বিরোধী কোনো আন্দোলনে চলে না যায়, ইমান আকিদার যে নির্ধারিত দাবি রয়েছে, দেশে আগ্রাসন বিরোধিতার ক্ষেত্রে তাদের যে দাবি রয়েছে, বিশেষ করে এবার যেটা হয়েছে নরেন্দ্র মোদী বাংলাদেশে আগমন, এটা নিয়ে প্রথমে হেফাজতে ইসলামের পক্ষ থেকে বক্তব্য হয়েছে, কিন্তু 26শে মার্চ কোনো প্রোগ্রাম ছিল না হেফাজতের, আমি যতটুকু জানি। শুধু হেফাজতের না, বাংলাদেশের কোনো বড় ইসলামী দলেরই ছিল না। সবার কাছে এটা মনে হয়েছে যে যেহেতু সরকার দাওয়াত দিয়েছে এবং ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশে আসবে, এটাকে ফেরানো যাবে না, অতএব এটা নিয়ে রাজপথে কোনো প্রোগ্রাম নেওয়া উচিত না। এটা সবগুলো দলের মনে হয়েছে। এটা কোনো সরকার বিরোধী প্রোগ্রাম ছিল না, এটা ছিল সম্ভবত বক্তব্যের ক্ষেত্রে একটা প্রতীকী বক্তব্য, প্রতিবাদী বক্তব্য। আমার কাছে যেটা মনে হয়েছে যে এই হেফাজতে ইসলামকে ডিল করার ক্ষেত্রে সরকার যেরকম চেষ্টা করেছে আগে, এবং খুব আন্তরিক ভাবেও চেষ্টা করেছে, যা নিয়ে এই পক্ষের ওই পক্ষের অনেক রকমের পর্যবেক্ষণ আছে, বিশ্লেষণ রয়েছে, শুকরানা মাহফিল হয়েছে হেফাজতে ইসলামের সঙ্গে জড়িত বড় বড় আলেমদের, মানে হেফাজত, কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড অনেক ক্ষেত্রে প্যারালাল, যদিও প্রতিষ্ঠানগুলো ভিন্ন। তো ওই কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের সনদের স্বীকৃতি দেওয়ার পরে প্রধানমন্ত্রী তাদের অনুষ্ঠানে গিয়েছেন,
এবং খুব গুরুত্বপূর্ণ দুইটা বক্তব্য ওই সময় তিনি দিয়েছেন, ওই মঞ্চে এবং ওই মঞ্চের আগে। একটা বক্তব্য ছিল যে বাংলাদেশে শিক্ষা ব্যবস্থার সূচনা হয়েছে মাদ্রাসা থেকে, অতএব মাদ্রাসার কাছে জাতির শিক্ষা ব্যবস্থা ঋণী। এটা তার একটা বক্তব্য ছিল মাননীয় প্রধানমন্ত্রীর আজকের। এবং তার আরেকটা বক্তব্য ছিল যে কওমি মাদ্রাসাগুলো ব্রিটিশ বিরোধী সংগ্রামে নেতৃত্ব দিয়েছে, তাদের একটা ঐতিহ্য রয়েছে, ধারাবাহিকতা রয়েছে। আমি আজকের আলোচনার সুযোগে এবং মত বিনিময়ের সুযোগে যে কথাটা বলতে চাই সেটা হলো যে এই হেফাজতে ইসলাম বলি অথবা আলেম নেতৃবৃন্দ, সরকার কি কারণে তাদের প্রতি এখন এতটা রুষ্ট এটা আমি জানি না, এটা আমার কাছে কোনো ভালো ব্যাখ্যা নেই, অথবা এটা কবে শেষ হবে এটাও আমি জানি না, এটার কি কি পরিণতি হতে পারে, এর সঙ্গে রাজনৈতিক আর কি কি যুগসূত্র রয়েছে এটাও আমার কাছে খুব পরিষ্কার না। কিন্তু আমার কাছে একটা জিনিস মনে হয়েছে যে বাংলাদেশের মতো দেশ অথবা উন্নয়নশীল কোনো মুসলিম দেশে জনগণের একটা প্রেসার গ্রুপকে সরকার ইতিবাচক ভাবে নিতে পারে। এটা হেফাজতে ইসলাম হোক, অন্যান্য ইসলামী দল হোক, জাতীয়তাবাদী দল হোক, তাদের প্রেসারকে সরকার তার পক্ষে নিতে পারে। যেরকম ভারতের পক্ষ থেকে গত 2-2.5 বছর যাবত এনআরসি সিএ নিয়ে যে ধরনের বক্তব্য দেওয়া হচ্ছে, যেটার বাস্তবায়ন হলে একটা বড় রকমের দুর্ভোগের মধ্যে পড়বে বাংলাদেশ, এবং একই সঙ্গে ভারতের নরেন্দ্র মোদী বাংলাদেশে আগমন, বাংলাদেশ সরকার তাকে দাওয়াত দিয়েছে, উনি এসেছেন, কিন্তু হেফাজতে ইসলাম এটার যে প্রতিবাদ করেছে বা আলেমরা করেছে এটাকে খুব নেতিবাচক ভাবে না নিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের বার্গেনিং এর ক্ষেত্রগুলোতে এটাকে পজিটিভ ভাবে নেওয়া আমার মনে হয় এটার সুযোগ ছিল। কেন এই কথাগুলো বলছি? এই কথাগুলো এজন্য বলছি, আপনি গত 2-3 দিন যাবৎ বাংলাদেশে করোনার ভ্যাকসিন নিয়ে ভারতের সঙ্গে যে বক্তব্যগুলো হচ্ছে, আপনি এই বক্তব্যগুলো একটু দেখুন। কি বক্তব্য হচ্ছে? এক নাম্বার হলো নাজমুল হাসান পাপন সাহেব, যিনি এই সরকারের একজন এমপি, এই সংসদের, আবার ভ্যাকসিন করে একজন প্রতিনিধিত্বশীল ব্যক্তি, যেই প্রতিষ্ঠান ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে এটার প্রধান আমদানিকারক, তারা বলেছে যে আমরা টাকা দিয়েছি, আমরা পাওনা, এখন সরকারের উচিত চাপ সৃষ্টি করা। অর্থাৎ খুব অভিমান করে, খুব ক্ষুব্ধতার সঙ্গে তিনি এই কথাগুলো বলেছেন। আবার পররাষ্ট্রমন্ত্রী কি বলেছেন, এটা সম্ভবত কালকেই এসেছে, পররাষ্ট্রমন্ত্রী বলেছেন আমরা তো বলেছি, প্রধানমন্ত্রী তো ভারতের প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করেছে, আমরা তো ভারতের পররাষ্ট্রমন্ত্রীর কাছে ফোন করেছি, আর কিভাবে আমরা চাপ সৃষ্টি করব, এটা পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ছিল কালকে। আজকে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের বক্তব্য দেখলাম যে ভারতের টিকা আনার জন্য বেক্সিমকোকে যে টাকা দেওয়া দরকার এই টাকা আমরা দিয়েছি, এটা বেক্সিমকো কিভাবে আনবে এটা আমরা জানি না। আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হলো এই বার্গেনিং এর জায়গাগুলোতে ভারত আমাদের বন্ধু, আমাদের সরকার বারবার বলছেন, ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের মেহমান ছিলেন 26শে মার্চ, এটাও ঠিক আছে। অমিত শাহ কয়েকদিন আগে, এই 2-3 দিন আগে বাংলাদেশ সম্পর্কে কত বাজে একটা বক্তব্য দিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী, যেটা নিয়ে এই বন্ধুত্বের মধ্যেই বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী অত্যন্ত তার রেকর্ড ব্রেক করে একটু বাঁকা উত্তর দিয়েছেন, যেটা নিয়ে আবার ভারতের পত্রপত্রিকায় সমালোচনা হয়েছে। আমি এখানে সংযোগ করে যে কথাটা বলতে চাই, আমাদের সরকার যদি মনে করে যে আমাদের দেশের বড় বড় ইসলামী শক্তি অথবা জাতীয়তাবাদী শক্তি বা নাগরিক অংশ, তাদের যে ভারতের বার্গেনিং এর জায়গাগুলোতে, আমাদের পানির জায়গাগুলোতে, টিকা আদায়ের জায়গাগুলোতে, মুসলিম হত্যা বন্ধ করার জায়গাগুলোতে, এনআরসি সিএ এর ক্ষেত্রে বাংলাদেশ যেন ভোগান্তির শিকার না হয়, এই জায়গাগুলোতে আমাদের দেশের ভেতর থেকে যদি লাখো লাখো মানুষ মিছিল করে, আমরা এটাকে আমাদের অ্যাকাউন্টে নিতে পারি, আমরা আমাদের পলিটিক্স অথবা আমাদের কূটনীতি, আমাদের ডিপ্লোমেসির ক্ষেত্রে এটাকে আমরা একটা প্লাস হিসেবে যোগ করতে পারি। আমার মনে হয় সরকার এটা করতে পারে। আমি আজকে এই অনুরোধটা ব্যাপকভাবে করব, সবকিছু শত্রুতার চোখে দেখা, সবকিছুকে রাজনীতির চোখে দেখা, সবকিছুকে বিরোধের চোখে দেখা, এটা মনে হয় ঠিক না। এটা মনে হয় শেষ পর্যন্ত শুধু বিরোধ বাড়ায়। নতুন নতুন অঙ্গন, আমি রাজনীতির কারণে বলবো যে ওরা রাজনীতি করছে, নতুন নতুন বিরোধী দলে পরিণত হবে। আমি এই জন্য যারা সরকার চালাচ্ছেন, রাষ্ট্র চালাচ্ছেন, আমি হেফাজতে ইসলাম সংগঠনের অনেক দুর্বলতা থাকতে পারে, কিন্তু কোনো কারণে এটা গত 7-8 বছর যাবৎ বাংলাদেশের কওমি মাদ্রাসার সকল আলেমদের প্রতিনিধিত্বশীল একটা প্ল্যাটফর্মের জায়গায় রয়েছে। এই জন্য এটা নিয়ে কোন ধরনের বড় পদক্ষেপ, যেটাকে এখন ক্র্যাকডাউন বলা হচ্ছে কেউ কেউ বলছে, আমি বলবো যে সরকার এই জায়গাটায় নানা রকমের ইতিবাচক অঙ্ক মিলাতে পারে। আমি আরেকটা কথা বলতে পারি যে অনেক সময় দেশে যে সব অরাজনৈতিক প্রেসার গ্রুপ থাকে, এটা আমরা বুঝি যে অরাজনৈতিক, কিন্তু তারপরেও তার সিমটম রাজনৈতিক হয়ে যেতে পারে। এজন্য তাদেরকে রাজনৈতিক ভাবে চিহ্নিত করা বা রাজনীতির কাতারে আনা এটা মনে হয় দরকার নাই। কেন? আমি 1992-93 সনের কথা বলবো, শিখর ভাইয়েরও মনে আছে, আবু সায়েম ভাইয়েরও মনে আছে, সাইফুর রহমান ভাইয়েরও মনে থাকার কথা। সেটা হলো জাহানারা ইমাম প্রয়াত,
তিনি ঘাতক দালালদের বিরুদ্ধে একটা আন্দোলন করলেন এবং একটা গণ আদালত করলেন। সেই সোহরাওয়ার্দী উদ্যানে গণ আদালত বসলো। আমার একদম পরিষ্কার মিডিয়ার ভাষ্যগুলো মনে আছে। আপনি খেয়াল করবেন সেই 24 জন সাক্ষী সেখানে ছিলেন। সেখানে জাসদের লোক ছিলেন, আওয়ামী লীগের লোক ছিলেন, শুধু রানিং বিএনপি এবং জামাত ছাড়া, জাতীয় পার্টি ছাড়া বিভিন্ন বাম দল এবং আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দ ওই পুরা আন্দোলনটার সঙ্গে জড়িত ছিলেন। কিন্তু কেউ কিন্তু বলে নাই ওইটা একটা রাজনৈতিক আন্দোলন। ওটাকে ঘাতক দালালদের বিরুদ্ধে অথবা 71-এর যারা অপরাধী ছিলেন অথবা দোষী ছিলেন বা রাজাকার ছিলেন তাদের বিরুদ্ধে একটা আন্দোলন করার জন্য তিনি একটা অরাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করলেন। সেখানে সরকার বিরোধী বিভিন্ন দলের এমপি অথবা নেতারা অংশগ্রহণ করলেন। আপনি এখনো যদি জাহানারা ইমামের সেই গণ আদালতের ফাইল খুলেন, সেখানে কারা কারা বড় নেতা ছিলেন আপনি এই তালিকাটা পাবেন। এজন্য এটা বলা যাবে না যে তার এই আন্দোলনটা আসলে আওয়ামী লীগের আন্দোলন ছিল অথবা তার এই আন্দোলনটা বামপন্থী রাজনীতিকদের আন্দোলন ছিল। আমার মনে হয় এইভাবে চিহ্নিত করার সুযোগ নাই। তার আন্দোলনটা একটা সাংস্কৃতিক আন্দোলন ছিল, তার আন্দোলনটা একটা বুদ্ধিবৃত্তিক অথবা আমি বলতে পারবো একটা প্রেসার গ্রুপ হিসেবে তিনি আন্দোলন করেছিলেন। হেফাজতের আজকের কর্মপন্থায় অথবা এমন হতে পারে কারো কারো বক্তব্যের টোনের মধ্যে একটু ঝাঁজ বেশি ছিল, কারো কারো বক্তব্যের কারণে মনে হয়েছে তিনি রাজনীতি করতে চেয়েছেন। কিন্তু আমি মনে করিয়ে দিতে চাই এবং পেশ করতে চাই যারা এভাবে বিবেচনা করেন একজন পর্যবেক্ষক হিসাবে এবং সব দিকে চোখ রাখার চেষ্টা করি হিসাবে আমি বলতে পারি আপনি যে আমি সাগর ভাই শেষ করছি, গত 1-1.5 মাসে এই যে নরেন্দ্র মোদীর ব্যাপার থেকে শুরু করে বলেন একটা ইস্যুতেও কিন্তু গভর্নমেন্টকে এগেনিস্টে নিয়ে কোনো বক্তব্য হেফাজত সম্ভবত দেয় নাই আমার যতটুকু মনে পড়ে। ইলেকশন নিয়ে কথা বলা, সরকার এইভাবে চালানো উচিত এই কথা বলা, এতদিন পরে আবার নির্বাচন দেন এই কথা বলা, গত নির্বাচনটা এই কারচুপি হয়েছে এই কথা বলা, এইসব রাজনৈতিক একদম যেটাকে আমরা খুব একদম পিওর রাজনৈতিক ইস্যু বলি, এ ধরনের কোন রাজনৈতিক ইস্যু নিয়ে গত 1-2 মাস হেফাজত কথা বলেছে আপনি পাবেন না। আপনি কি পাবেন? নরেন্দ্র মোদীকে প্রতিরোধ করতে চাওয়ার একটা বক্তব্য দিয়েছে। বাইতুল মোকাররমের ঘটনা যেদিন ঘটেছে 26শে মার্চ, ওই দিন শুধু হেফাজতে ইসলাম না, বাংলাদেশের কোন ইসলামী দল এবং আমার জানা মতে কোন বিরোধী দলেরই ময়দানে কোনো কর্মসূচি ছিল না। আগের দিন বা আগের 2-3 দিন ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রিক বামপন্থী ছাত্র সংগঠনগুলোর কিছু প্রোগ্রাম ছিল এবং নুরুল হক নুরুর যে সংগঠন ছাত্র অধিকার পরিষদ বা ফোরাম তাদের কিছু প্রোগ্রাম ছিল ময়দানে, কিন্তু 26শে মার্চ কারো কোনো প্রোগ্রাম ছিল না। এবং ওই সময়ে স্বতঃস্ফূর্ত ভাবে বাইতুল মোকাররমে কিছু আবেগপ্রবণ মানুষ হয়তো মিছিল বিক্ষোভ করার চেষ্টা করেছে, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর যে ঘটনাটা ঘটেছে যেটা আমি খুব দরদের সঙ্গে সবার কাছে পেশ করতে চাই এবং আমি আজকের আলোচনায় বিনয়ের সঙ্গে আমাদের সরকার প্রধানের কাছেও পেশ করতে চাই, সেটা হলো কতগুলি ভিডিও ফুটেজ দেখেছি, কতগুলো চিত্র দেখেছি যে চিত্রগুলোর অপর সাইডেও অনেক খারাপ দিক থাকতে পারে, কিন্তু আমাকে খুব হৃদয়ে স্পর্শ করেছে। চিত্রগুলো কি? আমি দেখেছি কিছু যুবক এবং তার সঙ্গে পুলিশ বাইতুল মোকাররমের উত্তর গেটের সিঁড়ি দিয়ে মানুষকে তাদের সঙ্গীদেরকে ডাকতে ডাকতে মসজিদের ভেতরে ঢুকছে, তাদের হাতে লাঠি, কেউ কেউ বন্দুক তাক করে করে, পুলিশ সরাসরি ফায়ার করছে বাইতুল মোকাররমের সিঁড়ির ওই জায়গাগুলোতে। আমার কাছে খুব খুব কষ্ট লেগেছে যে ইসরায়েল ছাড়া মিশরে একটা ক্র্যাকডাউন হয়েছে 2013-তে, এই সময়টা ছাড়া এবং ইন্ডিয়াতে মুসলমানদের বিভিন্ন মসজিদে হামলা হয় এই জায়গাটা ছাড়া এরকম চিত্র হয়তো কম দেখা যাবে। আমি খুব আন্তরিকতার সঙ্গে বলি, আমি মনে করি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এইসব জায়গায় অনেক সচেতন এবং অনেক আন্তরিক। আমি ধর্মীয় অনেক ইস্যুগুলোতে তাকে আন্তরিক পেয়েছি আলেমদের। অনেক ধন্যবাদ। আমি সাগর ভাই শেষ করছি। প্রধানমন্ত্রী আমি শেষ করে দিচ্ছি। প্রধানমন্ত্রীকেও মাদ্রাসা মসজিদ আলেমদের ইস্যুতে আমি অনেক সফট ভাবে কথা বলতে পদক্ষেপ নিতে দেখেছি। আমি যদি আজকে কেউ বলেন যে বাইতুল মোকাররম থেকে কোনো মিছিল হওয়া উচিত না, এটাকে কিভাবে নিয়ন্ত্রণ করবেন এটা সরকার চিন্তা করতে পারেন। আমি ওই জায়গায় হাত ঢুকাতে চাই না। বাইতুল মোকাররম থেকে উঁচু আওয়াজে কেউ কথা বলে সরকার বিরোধী বক্তব্য দেবেন না এরকম কথাও যদি বলেন, আমি মনে করি ওইখানেও আমার কিছু সমর্থন থাকবে, যদি এর সঙ্গে এটা যুক্ত করা হয় যে বাইতুল মোকাররমের দিকে ঝাঁকে ঝাঁকে তরুণ আক্রমণ করার জন্য ঢুকতে থাকবে। হতে পারে ভেতরে দুষ্কৃতিকারী রয়েছে, কিন্তু একটা মসজিদের সিঁড়িতে দেখা যাবে ডাকছে হামলা করার জন্য, লাঠি সোঁঠা বন্দুক নিয়ে ভেতরে ঢুকছে, এই দৃশ্যটা হৃদয় কাঁপায় দেওয়ার মতো। এর আশেপাশের উপলক্ষ যদি আরো কিছু থাকে, এর সঙ্গে যদি কোনো ইভিল পলিটিক্স যুক্ত থাকে, এর আশেপাশে যদি আরো কোনো ইন্ধন থাকে, সব পরিষ্কার করার জন্য আমি আহ্বান জানাবো। কিন্তু বাংলাদেশের কোনো মসজিদে বুট জুতা পায়ে দিয়ে হানাহানির পরিবেশের মতো এইভাবে ঢুকা, এটা খুব হৃদয় স্পর্শ করেছে। আমি এই জায়গায় সবাইকে
সবাইকে মনোযোগ দেওয়া এবং হৃদয় দিয়ে মনোযোগ দেওয়ার আহ্বান জানাবো। এবং আমি একই সঙ্গে আমি অনুরোধ করব সকল পক্ষের ইতিবাচকতা নিয়ে সরকার যদি তার রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ভূমিকা রাখেন, তাহলে আমার মনে হয় হানাহানি কমবে, দূরত্ব কমবে, দেশের জন্য সেটা উপকার বয়ে আনবে। আপনাকে অশেষ ধন্যবাদ শরীফ ভাই। এবং দর্শক, আপনারা অবশ্যই গুরুত্বপূর্ণ এই আলোচনাটি আপনাদের টাইমলাইনে অবশ্যই শেয়ার করবেন এবং খুবই গুরুত্ববহ কথা চলছে। আমার কাছে মনে হয় শুরু থেকে যারা শুনেননি অবশ্যই শুনে নেবেন এবং আমাদের ইউটিউবটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পেজটিকে লাইক দিবেন। আমি শেষ 2 মিনিট করে কথা শুনতে যাচ্ছি। মাননীয় সংসদ সদস্য মামুনুল হকের 7 দিনের রিমান্ড শেষে আজকে শেষ হয়েছে এবং সংবাদ সম্মেলনে ডিসি হারুন সাহেব বিভিন্ন তথ্য দিয়েছেন, যার মধ্যে গুরুত্বপূর্ণ দাবি বলে তিনি দাবি করেছেন যে পাকিস্তানি জঙ্গি গোষ্ঠীর সাথে যোগাযোগ রয়েছে। আসলে সরকারের সাথে বনিবনা হয়নি দেখে মামলা, গ্রেফতার, রিমান্ড, আর এখন এমন তথ্য এভাবে অনেকেই মনে করছে। আপনি কিভাবে দেখেন? এবং আপনি খুবই গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী একজন সংসদ সদস্য। আমি আপনাকে আজকে পেয়ে আপনার কাছে একটা ব্যক্তিগত প্রশ্ন করতে চাচ্ছি। শিখর ভাই, আমরা যাই করি, আমরা যতই কিছু করি, এটা রাজনৈতিক পরিমণ্ডলে বিবেচনা করা উচিত এবং এটাকে সমাধান করা উচিত। কিন্তু এই ধরনের অভিযোগটা, যেটা পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী আন্তর্জাতিকীকরণ, সন্ত্রাসবাদের সাথে একটা সংগঠনকে রাজনৈতিক কারণ হোক, যে কোনো কারণে হোক, এভাবে টেন্ট করে যদি বক্তব্য দেওয়া হয়, এটা আন্তর্জাতিক মহলে কি ধরনের বার্তা পৌঁছবে আপনার কাছে মনে হয়? এটা কি শুধুমাত্র হেফাজতকে ক্ষতিগ্রস্ত করবে নাকি আমাদের দেশটাকে ক্ষতিগ্রস্ত করতে পারে? বিষয়টা আপনি বলি যে বাংলাদেশের কিছু মানুষ যারা আফগানিস্তানে যুদ্ধ করতে গিয়েছিল তালেবানদের পক্ষে, যারা পাকিস্তানে বিভিন্ন সময় পাকিস্তানি আইএস দ্বারা প্রভাবিত হয়ে কর্মকাণ্ড ঘটিয়েছে, আপনি 21শে আগস্ট গ্রেনেড হামলাটাকে আপনি কি নজরে দেখতে চান? জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করার উদ্দেশ্যে গ্রেনেড হামলা চালানো হলো, আইবি রহমান সহ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ আহত হলো, 5 শতাধিক নেতৃবৃন্দ আহত হলো। এটা কি আপনি ইগনোর করবেন? সাগর ভাই, এটা কেমন কথা? আমি তো বুঝলাম না। মানুষের একটা বিবেক থাকবে না? একটা প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী, একটা বঙ্গবন্ধু কন্যা, একটা বড় রাজনৈতিক দলের নেত্রী, তাকে হত্যা করবার জন্য আওয়ামী লীগ তাদেরকে ধরে চিহ্নিত করে যদি ফাঁসি দেন সম্মুখে, কেউ, আমার কাছে মনে হয় না যে কেউ বলবে যে কেন ফাঁসি দিচ্ছেন। চ্যালেঞ্জ করে বলতে পারবো। আজকে আমরা বিএনপির বিষয়টা আপনি দেখেন যে সেদিনকার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বললেন যে ব্যাগে করে নিয়ে যে আওয়ামী লীগ নেতারা বোমা বিস্ফোরণ ঘটিয়েছে। আজকে তদন্তের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে। আজকে আমাদের ব্যারিস্টার সায়েম ভাই, যার উপদেষ্টা মণ্ডলীর সদস্য, তিনি ওই মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত একজন আসামি। জাতির জনক বঙ্গবন্ধুকে 15 আগস্ট হত্যাকাণ্ডের পরে এই হত্যাকারীদেরকে পুরস্কৃত করলো কারা? ইন্ডিমনিটি অধ্যাদেশ জারি করলো কারা? এই ঘটনাগুলোর সাথে যদি বিশ্লেষণ করতে চান, তাহলে তো এটাকে আপনি অন্যভাবে দেখতে পারবেন। আজকে আমাদের মাওলানা শরীফ মোহাম্মদ সাহেব সম্পর্কে যেটা আমি টকশোতে আসার আগে যেটা জেনেছিলাম, আমার ভালো লেগেছে, উনি ভালো বলেছেন। এখন এটা ওনার মুখের কথা না ভিতরে এটা লালন করেন আমি জানি না। বিষয় যেটা হয়েছে, উনি এক চোখে কিন্তু সেটা বাইতুল মোকাররমেটা দেখেছেন। বাইতুল মোকাররমের ঘটনা যেটা ঘটেছে, নামাজ শেষ করে সালাম ফেরানোর পরেই কতিপয় আপনি হেফাজতের কর্মী বলেন, শিবিরের কর্মী বলেন, অথবা হেফাজতকে সামনে রেখে অন্য কেউ ষড়যন্ত্রকারীরাই হোক, তারা কিন্তু স্লোগান দিয়ে, ইট পাটকেল দিয়ে তারা নেমে আসছে। সেখানে অন্য যারা নামাজ পড়ছিলেন তারা কিন্তু তাদেরকে প্রতিরোধ করেছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা কি বাইতুল মোকাররম মসজিদে নামাজ পড়তে যাবে না? যুবলীগ ছাত্রলীগ কি যাবে না? সেখানে সাধারণ মুসল্লিরা, সেখানে যখন এই সন্ত্রাসী এই ঘটনাটাকে প্রতিবাদ করেছে, উনি কিন্তু এই পাশটি দেখেছেন, ওই পাশটি দেখেন না। তারা যে টাইলস ভেঙে মারলো, মানুষের উপর মারলো, তাদের হাতে লাঠি, তারা যে ইট মারলো, তারা যে পাথর মারলো, এগুলো কিন্তু আমাদের মাওলানা শরীফ মোহাম্মদ সাহেবের চোখে পড়ে নাই। আজকে আমি একটা সুখবর দিই, সেটা হচ্ছে যে আপনার আমাদের ভাই যেটা বলেছেন, শরীফ মোহাম্মদ সাহেব যেটা বলেছেন, যে জননেত্রী শেখ হাসিনা বলেছিলেন যে আমাদের এই দেশের শিক্ষা ব্যবস্থার জন্য আমরা কাওমি মাদ্রাসার কাছে, এটা কিন্তু আমরা লালন করি, আমরা বিশ্বাস করি এটা মনে প্রাণে, যে আমাদের এই উপমহাদেশের সর্বপ্রাচীন শিক্ষা ব্যবস্থা কাওমি মাদ্রাসা। এবং আমরা কিন্তু এটাও স্বীকার করি, আমি শেষ করি, তারা আমাদেরকে সহযোগিতা করে, তারা আন্দোলন করেছিল, এটা তো আমরা অস্বীকার এখনো করি। এবং এই কারণেই তো আজকে কাওমি মাদ্রাসার আমরা স্বীকৃতি দিচ্ছি। যেটা বলি, আমাদের কাওমি মাদ্রাসার যে আল হাইয়াতুল উলাইয়া জামি মাদ্রাসা কাওমি বাংলাদেশ, মাদ্রাসাগুলো নীতি নির্ধারণী বোর্ড
এরা সিদ্ধান্ত নিয়েছেন যে আপনার কওমি মাদ্রাসার কোনো ছাত্র, কোনো শিক্ষক কোনো ধরনের রাজনীতির সাথে সম্পৃক্ত হতে পারে। গুড, দিস ইজ গুড। আর আমাদের যেটা ঝামেলা হয়ে গেছে সেটা হচ্ছে আমরা শুধু ভারত বিরোধিতায় চলে যাই। আজকে আমাদের শরীফ মোহাম্মদ সাহেব যেটা বললেন যে এটা মোদি এসেছে এই দেশে, মোদি আমরা অস্বীকার করিনি, এসে দাঙ্গা করেছে, তার কারণে মুসলিমরা, এটা তো আমরা অস্বীকার করি। ভারতের প্রধানমন্ত্রী হিসেবে আসছে। আমরা যদি লক্ষ্য করি যে মোদি যখন সে মুখ্যমন্ত্রী তখন কিন্তু তাকে আমেরিকায় ভিসা দেয়নি, কিন্তু সে যখন ভারতের প্রধানমন্ত্রী হয়েছে তখন কিন্তু তাকে সামনে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ভারতের প্রধানমন্ত্রীর সাথে জনসভা করেছে। তো তিনি এসেছেন, আমি যেটা বলি যে তার বিরোধিতা করা যাবে। এর আগে ভারতের অনেক প্রধানমন্ত্রী এসেছে, বাংলাদেশের কেউ কিন্তু এভাবে, এই মোদির কথা বলি না, এর আগে অন্যান্য প্রধানমন্ত্রী তো এসেছে, বাংলাদেশের কখনোই কিন্তু এরকম করা হয়নি। এর আগে মোদিও তো এসেছেন এই বাংলাদেশে। আমার কথা হচ্ছে কি, প্রতিবাদ করবে, আন্দোলন করবে, অবশ্যই করবে, সেটা তো শান্তিপূর্ণ হতে হবে। প্রতিবাদের নামে মোদির বিরোধিতা করতে যে আমার ভূমি অফিস পুড়িয়ে দিচ্ছে, আমার একজনের বাড়ি আগুন দিয়ে, পৌরসভায় আগুন দিয়ে সেখানে যে পবিত্র কোরআন শরীফ পুড়ে যাচ্ছে, এটা কেন? সহিংসতা তো কোনো সহিংসতা করে কার লাভটা হলো? এই যে 17টি না 19টি মানুষ মারা গেল, এই দায়টা কে নিবে? তো আমি যেটা মনে করি যে মাদ্রাসার এই নিরীহ বাচ্চাদেরকে রাজনৈতিক কাজে ব্যবহার না করে। যদি রাজনীতি করার ইচ্ছে থাকে, এবং তারা তো রাজনীতি করেনি, কারণ অনেকেই, অনেক হেফাজতের অনেক নেতৃবৃন্দই যারা বিএনপির ঐক্যজোটে আছে, তাদেরকে আমি অনুরোধ করব যে এইসব লেবাস না পড়ে, এই কি বলে নিরপেক্ষতা অমুক তমুক না করে রাজনীতি করতে চাইলে রাজনীতি করেন। এই ধর্মপ্রাণ মানুষকে আড়াল করার চেষ্টা করেন না, তাদের আড়াল নেওয়ার চেষ্টা করেন না, মসজিদের আড়াল নেওয়ার চেষ্টা করেন না, ধর্মের আড়াল করার চেষ্টা করেন না। আপনারা রাজনীতি করেন, অবশ্যই আপনারা প্রতিবাদ করবেনই করবেন, রাজনীতির মাঠে আসেন, কিন্তু মসজিদকে ব্যবহার করবেন কেন? ধর্মকে ব্যবহার করবেন কেন? আজকে তাদেরই সব যে আমির বাবুনগরী বলছেন যে ইসলামের নামে যে ঘটনা, সন্ত্রাসী ঘটনা ঘটেছে, ইসলাম বিরোধী। তাহলে ইসলাম বিরোধী যারা করেছে তাদের বিরুদ্ধে কেন হেফাজত অ্যাকশন নিচ্ছে না? নেওয়া উচিত না? আর আমাদের ব্যারিস্টার সায়েম সাহেব যেটা বলেছেন, উনি আইনের বা মৌলিক অধিকার সংবিধানের যে কথাগুলো বলেছেন, উনি সঠিক তথ্যটি দেননি। আমাদের সংবিধান এবং সিআরসিতে যেটা বলে সেটা হচ্ছে গিয়ে 7 দিন পর পর আদালতকে এই যে রিমান্ডে নিয়েছে, যা নিয়েছে, এটার রিপোর্টটা তাদেরকে দিতে হবে। এবং আমাদের নাগরিকদের জানার অবশ্যই অধিকার আছে যে তারা কি বলছেন, তারা কি করছেন। এটা সরকারের সমস্ত কর্মকাণ্ডই জনগণের জানার অধিকার আছে। অধিকার যেটা আইন হয়েছে সেই আইনে এটা বলে। উনি এই কথা কোথাও দেখাতে পারবেন না যে এটা বলা যাবে না, অমুক করা যাবে না, তবে এটা কোথাও আইনের, সংবিধানের কোথাও নেই, আইনের কোথাও নেই। আমি যেটা মনে করি যে দেখেন যে পাকিস্তান প্রীতি থাকতে পারে, কারণ যারা আমরা আজকে দেখছি হেফাজতে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের পূর্বপুরুষরা এদেশের স্বাধীনতার বিরুদ্ধে করছে। কিন্তু আজকে এই জেনারেশন এসে আমরা কেন আমাদের একটা স্বাধীন সার্বভৌম দেশ, এই দেশটাকে কেন আমরা এই অকার্যকর ব্যর্থ রাষ্ট্র করতে দেব? আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে, আসুন এই দেশের যে স্বাধীনতা, সার্বভৌমত্ব, তা বিশ্বাস করেন, স্বাধীনতা চেতনায় বিশ্বাস করেন। আজকে পাকিস্তান, আফগানিস্তান তো সুখকর অনুভূতি না আমাদের কাছে। আজকে পাকিস্তানে কি হচ্ছে, আজকে আফগানিস্তানে কি হচ্ছে, এটা তো আমাদের জন্য সুখকর কিছু না। আমরা এই দেশটাকে একটি আধুনিক বাংলাদেশে রূপান্তরিত করতে চাচ্ছি। আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা আজকে বাংলাদেশকে এত সীমাবদ্ধতার মধ্যেও আজকে সকল সূচকে আমরা এগিয়ে যাচ্ছি। এই দেশটা যে এগিয়ে যাচ্ছে, এই দেশটাকে আর পিছনের দিক টেনে আনেন না। জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করার মধ্য দিয়ে এই দেশটাকে 30 বছর পিছিয়ে দেওয়া হয়েছে। আজকে তার কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আজকে যে করোনার কথাটি সাগর ভাই আপনি বলেছেন, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার কারণেই আজকে পৃথিবীর কয়েকটি দেশের মধ্যে বাংলাদেশ একটি দেশ যা এখন পর্যন্ত আমরা নিয়ন্ত্রণে রাখতে পেরেছি, বা যে কোনো দেশের চেয়েও বাংলাদেশের মানুষ ভালো আছে। আজকে পৃথিবীর অনেক উন্নত দেশ টিকা পাচ্ছে না, সেখানে বাংলাদেশ টিকা পেয়েছে। আজকে অর্থনৈতিক বিপর্যস্ত হয়েছে পৃথিবীর অনেক দেশ, এখন পর্যন্ত বাংলাদেশ ভালো আছে এবং করোনার যে সিচুয়েশন সেটাও কন্ট্রোলে আছে। আমি যেটা অনুরোধ করব যে আমাদের সকল কর্মকাণ্ড যে সবাই পছন্দ করবে বিষয়টা নট দেয়। প্রতিবাদ করবেন, অবশ্যই প্রতিবাদ করবেন, কিন্তু প্রতিবাদের ভাষাটা যেন আইনগত হয়, প্রতিবাদের ভাষাটা যেন নিয়মতান্ত্রিক হয়। স্বাধীনতা মানে স্বাধীনতা এই না যে আরেকজনের ক্ষতিগ্রস্ত করে,
এই যে আগুন দেওয়া, এই যে ভূমি অফিস পুড়িয়ে দেওয়া, এই যে পৌরসভা পুড়িয়ে দেওয়া, এগুলো কার লাভ হয়েছে? মোদির কি ক্ষতি হয়েছে আর আমাদের কি ক্ষতি হয়েছে? সুতরাং অনৈতিক এই ভারত বিরোধিতা করতে যে এই দেশটাকে ধ্বংসের দিকে নেবেন না। আপনারা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করেন, অবশ্যই আপনারা স্পেস পাবেন, কিন্তু যখন অশান্তি সৃষ্টি করতে চাবেন, যখন আপনি এই দেশকে অকার্যকর রাষ্ট্রে রূপান্তরিত করার চেষ্টা করবেন, সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করবেন, তখন তো কোনো স্পেস দেওয়া যাবে না। সন্ত্রাসীদের সাথে তো কোনো গলাগলি ধরে কথা বলা, সন্ত্রাসী কার্যক্রম যেই করুক সে কখনোই আইনের বাইরে যেতে পারবে না। এটাই আমরা মাননীয় সংসদ এবং যারা মানে আমরা এখানে রাজনীতির কোনো কালার দেখিনি, আওয়ামী লীগ বিএনপি কিচ্ছু দেখিনি, যে অপরাধ করে তাকে আমরা অপরাধী হিসেবেই ট্রিট করি। দেখেন, সাইম ভাই 2 মিনিট শেষ কথা বলবেন দয়া করে। ধন্যবাদ সাগর ভাই। কয়েকটি বিষয় এবং জনাব শিখরের বক্তব্যের আলোকে কিছু কথা বলতে হচ্ছে। শুরুটা করছি হচ্ছে 21শে আগস্ট গ্রেনেড হত্যা মামলা, সেই বিষয়টি নিয়ে। তো 21শে আগস্টের গ্রেনেড হত্যার যে বিচার প্রক্রিয়া, এই বিচার প্রক্রিয়াটার বিষয়ে আমার সুনির্দিষ্ট বক্তব্য হচ্ছে যে এই বিচার প্রক্রিয়াটা ন্যায় বিচার প্রতিষ্ঠা করেনি, এটা নিরপেক্ষ ছিল না। এটার যে তদন্ত হয়েছে, যেভাবে এটার সাক্ষীদেরকে আদালতে উপস্থিত করা হয়েছে এবং যে প্রক্রিয়ায় আদিষ্ট রায় দেয়া হয়েছে, এতে করে কেবল বাংলাদেশের প্রেক্ষাপটে নয়, বৈশ্বিক প্রেক্ষাপটে ওয়ান অফ দি গ্রেটেস্ট মিসক্যারেজ অফ জাস্টিস হয়েছে। এবং এখানটিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানকে যে পদ্ধতিতে ফাঁসানো হয়েছে, এটা শুধুমাত্র কৌতূহলেরই সৃষ্টি করে না, এটা যথেষ্ট হাস্যকর। আইনি প্রক্রিয়াকে ব্যবহারের যে ঘটনাটা এই সরকারের আমলে ঘটানো হয়েছে, সেই দৃষ্টিকোণ থেকে কখনো যদি সুযোগ হয়, কেবল 21শে আগস্ট গ্রেনেড হত্যা মামলার এই বিষয়টা নিয়ে কথা বলবো, কেবল এখানটাতে জনাব তারেক রহমানকে নয়, আরো অনেক অভিযুক্তকে যেভাবে ফাঁসানো হয়েছে, যেভাবে শাস্তি দেওয়া হয়েছে, এটা কোনো ধরনের কোনো নিরপেক্ষ বিচার প্রক্রিয়াতে এই রায়টা টিকবে না। জনাব শিখরের অবগতির জন্য বলছি, তিনি নিজেও জানেন, যদিও ইনডেমনিটি অধ্যাদেশ সম্পর্কে তিনি অন্যের উপরে দায়ভার চাপাতে চেয়েছেন। আসলে ইনডেমনিটি অধ্যাদেশটা সেটা জারি হয়েছিল আওয়ামী লীগের শাসনামলে, যেটার নেতৃত্বে ছিলেন খন্দকার মোশতাক আহমেদ। সেপ্টেম্বর 1975 ইনডেমনিটি অধ্যাদেশটা জারি করা হয়। সুতরাং এটার দায়ভার অন্য কারো উপরে দেয়াটা আমার মনে হয় যে ঠিক হবে না। জনাব শরীফ মোহাম্মদের বক্তব্য শুনছিলাম, ভালো লাগছিল, বিশেষ করে ভারতের সাথে আমাদের সম্পর্কের বিষয়ে তিনি একটা ন্যারেটিভ দিয়েছেন, যেটা আমার কাছে অনেকাংশে খুব চমৎকার মনে হয়েছে, যে আসলে সবকিছুকে শত্রুতার চোখে না দেখে সেটাকে ব্যবহার করবারও সুযোগ আছে। দল হিসেবে বিএনপি কিংবা বাংলাদেশ হিসেবে বাংলাদেশের জনগণ, আমরা কিন্তু ভারতের জনগণকে শত্রু মনে করি না, ভারতের জনগণকে আমরা বন্ধুই মনে করি। এমনকি ভারতের এস্টাবলিশমেন্টকেও আমরা বন্ধু মনে করতে চাই, বা অতীতে আমরা বন্ধুত্বের হাতও বাড়িয়ে দিচ্ছিলাম। সমস্যাটা হয়েছে বর্তমান সরকার আসবার পরে এই বন্ধুত্বের জায়গাটাকে বা এই সম্পর্কটাকে সরিয়ে দিয়ে এটাকে ভিন্নভাবে স্বামী স্ত্রীর সম্পর্ক করে ফেলেছে, তখনটাতেই সমস্যাটা তৈরি হয়েছে। এবং এতে করে আমরা দেখছি ভারতীয় এস্টাবলিশমেন্ট আমাদেরকে একজন নির্যাতিতা স্ত্রীর মতো কিন্তু ব্যবহার করার চেষ্টা করছে, সেই জায়গাটাতেই কিন্তু সমস্যা। আজকে দেখেন সরকারি দলের লোকেরাও কিন্তু বলতে বাধ্য হচ্ছে যে ভারতের সাথে বন্ধুত্বের সম্পর্ক, জনাব পাপন বলেছেন, সেটা পুনর্বিবেচনা করতে হবে। কারণ এই যে এমন মহামারী অতিমারীর সময়টাতে আমরা টাকা দিয়ে দিয়েছি, আমাদেরকে টিকা দেয়া হবে, কিন্তু এখন দেবে না তারা বলছে। দেখুন এত বড় একটা অযাচার, আমাদেরকে এখন হাত পাততে হচ্ছে চীনের কাছে, হাত পাততে হচ্ছে রাশিয়ার কাছে, অথচ আমাদের কিন্তু এটা ভারতের কাছ থেকে পাবার কথা ছিল, কারণ তারা টাকা পয়সাগুলো নিয়ে গেছে। এই হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্কে নির্যাতিতা স্ত্রীর অবস্থা। তো এটা আসলে যতদিন পর্যন্ত সকল দলের ভেতরে, যেটা আমি বিশেষ করে বোঝাতে চাচ্ছি, যে বর্তমান সরকারি দলের মধ্যে বাংলাদেশের প্রতি ভালোবাসাটা ভারতের চেয়ে বেশি না হবে, ততদিন কিন্তু সমস্যাটা থেকে যাবে। আমাদের সকলের দরকার হচ্ছে দেশপ্রেমটা। এটা আওয়ামী লীগ বলেন, অন্য রাজনৈতিক দল বলেন, বিএনপি যে কথাগুলো বলছে সেই কথাগুলো তো দেশপ্রেমের মধ্যে বলছে। সুতরাং অন্যদেরকে তো সেই জায়গাটাতে আসতে হবে। আপনি তো সারাক্ষণ শুধু দোষারোপ করলে তো হবে না, দায়ভার চাপিয়ে দিলে তো হবে না।
আপনি দেখেন যে দেশে গণতন্ত্র নেই, আইনের শাসন নেই, সেই জায়গাগুলোতে যখন কথা বলা হবে কেউ একটা শব্দ করবে, আপনি তাকে মেরে ফেলবেন, তারপর আপনি উন্নয়নের গীত গাথা রচনা করবেন, সেটা কিন্তু সম্ভব না। এবং উন্নয়নের যে গল্পটা বলা হয়, জনাব শিখরও বলেছেন, আমি এটা বলে শেষ করব, এটা আসলে শুভঙ্করের ফাঁকি। দেখেন, বিশ্ব ব্যাংকের সাথে বাংলাদেশ সরকারের এখন একটা দ্বিমত হচ্ছে, ঝগড়ার মতো হয়ে যাচ্ছে প্রবৃদ্ধি নিয়ে, যেখানটাতে বলা হচ্ছে যে প্রবৃদ্ধি তারা বলছেন 6-এর উপরে হচ্ছে, অথচ বিশ্ব ব্যাংক বলছে 2.5 পর্যন্ত প্রবৃদ্ধি হতে পারে, এতটা নিচে নেমে এসছে। এবং দেশীয় যে উৎপাদন সেই জায়গাটাতে বা শিল্পের জায়গাটাতে প্রবৃদ্ধি বিশ্ব ব্যাংক বলছে যে 16 নিচে নেমে গেছে, অর্থাৎ সরকার কিন্তু দেখাতে চাচ্ছে বেশি। আসলে বর্তমান সরকার জোরপূর্বক ক্ষমতা দখল করবার পর থেকেই সমস্ত বিষয়ই কিন্তু মিথ্যাচারিতাগুলো করছে। তো আমার বক্তব্য হচ্ছে মিথ্যাচারিতার জায়গাটা থেকে আমাদেরকে সরতে হবে। সকল রাজনৈতিক দলকে, সকল মানুষকে কিন্তু একটা চোখে দেখতে হবে। অনেক বছর তো আপনারা শাসন করেছেন, জোর করেই শাসন করেছেন, সেটা জনাব শিখরও জানেন। তো এবার তো অন্তত গণতান্ত্রিক যে শাসন ব্যবস্থা সেটাতে তো ফিরতে হবে। বাংলাদেশে আপনারা সবসময় তরুণদের কথা বলেন, যুবকদের কথা বলেন, তাদের জন্য অনেক কিছু করেছেন, এত কিছু করেছেন, তাদেরকে তাদের প্রথম ভোটটা দেবার অধিকার থেকে বঞ্চিত করেছেন। জনাব শিখর একজন তরুণ রাজনীতিবিদ, তিনি আমার সাথে একমত হবেন। কোটির ওপরে প্রথম ভোটার, তারা তাদের ভোট প্রয়োগ করতে পারেনি, তাদেরকে বঞ্চিত করেছেন। এই জায়গাটা থেকে আমাদেরকে সরে আসতে হবে। আমি আশা করি জনাব শরীফ মোহাম্মদের ভারত বিশ্লেষণটা ভালো লেগেছে, এই জায়গাটাতেই আমাদেরকে আসতে হবে। আমাদের ন্যায্য পাওনা আমাদেরকে কিন্তু আদায় করতে হবে। আজকে দেখেন ভারতে যে সমস্যাটা চলছে, ভারতীয় সমস্যাতে যেতে পারছি না, আমি একেবারে 30 সেকেন্ড সাগর ভাই, এটা বলতেই হবে, তা না হলে দেশের জনগণ ভারতের যে অবস্থাটা এস্টাবলিশমেন্টের সেটার উপসংহারটা পাবেন। দেখেন, ভারতে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে এবং পৃথিবীর মধ্যে তারা রেকর্ড করেছে আক্রান্তে একই দিনে সর্বোচ্চ সংখ্যক মৃত্যুর সংখ্যাতে, যেখানে ভারতের হসপিটালগুলোতে কোনো অক্সিজেন নেই, 10,000 মানুষের জন্য মাত্র 3টা বেড আছে। এখন ভারতের হাসপাতালগুলোতে অক্সিজেন কমে গেছে, ভারত কিন্তু বাংলাদেশে কার্বন ডাইঅক্সাইড ঢুকানোর প্রক্রিয়া কিন্তু বন্ধ করে। তাদের পত্রিকাগুলো কিন্তু অবান্তর উদ্ভট খবর ছাপিয়ে দিচ্ছে যে হেফাজতের সাথে বিভিন্ন ভাবে বিএনপি মদদ দিচ্ছে, নেতারা আপনার অর্থনৈতিক সাহায্য দিচ্ছে। এই যে তাদের কার্বন ডাইঅক্সাইড ঢুকানো বাংলাদেশে, এটা ভারতকেও বন্ধ করতে হবে। আমরা ভারতের সাথে জনগণ টু জনগণ একটা সম্পর্ক করতে চাই এবং ভারতীয় এস্টাবলিশমেন্টকেও সেটার বিষয়ে কিন্তু সজাগ হতে হবে। এবং বর্তমান যারা সরকারের বাংলাদেশে চালাচ্ছে তাদেরকে ভারত প্রীতি থেকে সরে আসার একটা লক্ষণ এখন তৈরি হয়েছে জনাব পাপন এবং অন্যান্যদের কথার মাধ্যমে, এটাতে থাকতে হবে, বাংলাদেশকে ভালোবাসতে হবে, তাহলেই সমস্যাগুলো সমাধান। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। শরীফ ভাই, আপনার কথা শুনে এক মিনিট আমি একটু সায়েম সাহেবকে জিজ্ঞেস করতে চাই যে যখন নরেন্দ্র মোদী রাষ্ট্রীয় ক্ষমতায় আসলেন তখন মিষ্টি খাইছিল কাকে? আমি অমিত শাহ ফোন করেছিলেন এরকম একটা মিথ্যা নাটক সাজিয়ে কারা ফেভারটা নেওয়ার চেষ্টা করেছিল। আওয়ামী লীগ সরকার বিএনপির সাথে, ভারতের সাথে নির্যাতিত স্বামী স্ত্রীর মতো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেছে এবং সেটা তো আপনাদের দায়িত্বশীল ব্যক্তিদের কথা, আমাদের কথা না। আমি শেষ করি যে পরিমাণ ভ্যাকসিন আমরা এনেছি, পৃথিবীর অনেক উন্নত দেশে কিন্তু এত ভ্যাকসিন আনতে পারে নাই। উপহার স্বরূপ ভারতীয় প্রধানমন্ত্রী আমাদেরকে দিয়েছেন, ভারতীয় যে সেনাপ্রধান এসেছেন তিনিও দিয়েছেন। আমাদের ভিতর এখনো তো আমাদের ভ্যাকসিন শেষ হয় না, আমাদের ভিতর যে চুক্তি হয়েছে ওয়েট করে, এত অস্থির হচ্ছেন কেন? আমরা পারলে আমরাই পারবো তাদের কাছ থেকে প্রেশার করে আমাদের স্বার্থ সংরক্ষণ করতে। ভারত যে বিজেপি ক্ষমতায় আসলে যে মিষ্টি খাইছিল, যে আনন্দ উল্লাস করেছিল, সেই কথা কিন্তু এখনো বাংলাদেশের মানুষ বলে নাই। কোথায় আনন্দ উল্লাসটা হয়েছিল দেখেন, আপনি তো ভুলে গেছেন, বলবেন কেন? না, ভুলে যায়নি, কিন্তু রেফারেন্স দিয়ে আপনারা অনেক আনন্দ করেছিলেন যে বিজেপি সরকার আপনাদেরকে ক্ষমতায় আনবে, মিথ্যা নাটক সাজানো হয়েছিল। পরে অমিত শাহকে ক্লিয়ারফাই করা হয়েছে যে সে কোনো ফোন করে নাই। সুতরাং এই যে ফেভার নেওয়ার জন্য যেভাবে আপনারা নষ্টামি করেছেন, সুতরাং আপনাদের দৃষ্টিতে তো ওইটুকু চোখে লাগবে। আমি শুধু জানতে চাচ্ছি যে মিষ্টি খেয়ে আনন্দ উল্লাসটা এই রেফারেন্সটা আপনি একটু সঠিকভাবে দিতে পারলে ভালো হতো। এটা সঠিক তথ্য নয়।
এটা সঠিক তথ্য। আমি আপনার সাথে তার একদিন দেখা হয়, সেদিন আপনাকে তথ্যগুলো দিব। আসলে আপনারা আপনাদের মতো করে বলছেন, আপনারা যেভাবে ভাবেন ঠিক সেভাবে অন্যদেরকে আপনারা উপস্থাপন করতে চান। অমিত স্যার ফোন নিয়ে আপনার নাটক করেননি? না, নাটক করি। এটা আপনারা বিভিন্ন ধরনের তথ্য ছাড়িয়েছেন বাজারে, সেই তথ্যগুলো আবার আপনারা পরবর্তীতে ব্যবহার করেছেন। আমরা কোনো কিছু বিএনপি কানাডার কর্তৃক ঘোষিত একটা সন্ত্রাসী দল, আপনি সেগুলো না। আপনার এই বিষয়ে জনাব শিখর, আপনি এই বিষয়ে জানেন না, এজন্য আপনি বিষয়টা বলেছেন। কানাডার এই বিষয়টাতে আপনি যদি কানাডা, আমি একটা সেকেন্ড বলবো, আদালতই বলেছে, আমি ফ্লোরটা নিচ্ছি কেবল পয়েন্ট অফ অর্ডার। আপনি কানাডার বিষয়ে, কানাডার জনাব শিখর কেবল 30টা সেকেন্ড বলার সময়, জি জনাব শিখর জাস্ট 30টা সেকেন্ড প্লিজ, জি 30টা সেকেন্ড প্লিজ, 30টা সেকেন্ড। আপনি একটা প্রসঙ্গ নিয়ে আসছেন, শেষ করুন, তারপর আপনি বলেন। সাইম ভাই, শিখর ভাই শেষ করে বলেন। আজকে যে বলেন যে আমরা গুম করেছি, অমুক করেছি, তমুক করেছি, ইলিয়াস আলী গুম নিয়ে তো কম জলঘোলা করেননি। আপনাদের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আজকে কি বলছে? এখন মির্জা আব্বাসকে গ্রেফতার করে রিমান্ডে দিলে পাওয়া যাবে যে বিএনপির কারা কারা ইলিয়াসের, তখন যদি মির্জা আব্বাসকে গ্রেফতার করা হয় তখন আপনি কি বলবেন? সুতরাং আসলে এই দেশটাকে আপনারা নষ্ট করতে চান, এই দেশটাকে একটা পাকিস্তানি ভাবধারায় ফিরিয়ে নিয়ে যেতে চান, এই দেশটাকে একটা সন্ত্রাসী অকার্যকর রাষ্ট্রে রূপান্তরিত করতে চান। এই যে এত উন্নয়ন, এই উন্নয়নগুলো তো আপনাদের ভালো লাগছে না। আপনারা বাংলা ভাই সৃষ্টি করেননি, আপনাদের সময় একযোগে সারা বাংলাদেশের সমস্ত জেলায় বোমা বিস্ফোরণ হয় নাই, আজ আপনাদের সময় মাজারে বোমা বিস্ফোরণ করে মানুষ মারা হয় নাই, বিচারপতির এজলাসে মানুষ হত্যা করা হয় নাই। এই কারণে কি এখন হবে শিখর ভাই, এই কারণে কি এখন হতে পারে বা হওয়াটাকে আপনি সাপোর্ট করেন কিনা? আমরা বিএনপি হারাবেন কি করে? আজকে ভারতের কাছ থেকে আমরা যে টিকা পেয়েছি, বললাম তো যে এই যে করোনাকালীন সময়ে আমাদের নেত্রী যখন যে সিদ্ধান্ত নিয়েছেন, সেই সিদ্ধান্তটি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত। আজকে করোনা নিয়ন্ত্রণ আছে। পৃথিবীর অনেক উন্নত দেশ যে পায় নাই, এখনো তো অনেক দেশ শুরু করতে পারে নাই আপনার টিকা, সেখানে আমরা যতটুকু আশা করেছিলাম তার চেয়ে বেশি পেয়েছি, এবং বাকিটুকু আমরা পাবো, আস্থা রাখি। জি শিখর ভাই, জি আমি এই জায়গাটাতে আমার চাই যে ছোট্ট করে যদি জবাবটা দেন, এরপর আমরা একেবারে ছোট্ট করে। যেমন প্রথম বিষয়টা হচ্ছে জনাব শিখর কানাডা আদালতে যে প্রসঙ্গটি আনলেন, আমি বিনয়ের সাথে বলছি এ বিষয়ে ওনার কোনো লেখাপড়া নেই, উনি জানেন না। কানাডার আদালতের এই রায়গুলোর উপর আমি লেখাপড়া করেছি, আমি কানাডা গিয়েছি, আমি এই জাজমেন্ট গুলো পর্যবেক্ষণ করেছি, এগুলোর উপর বিশ্লেষণ করেছি, এবং এগুলোর উপর তথ্য উপাত্ত দিয়ে আমি প্রয়োজনীয় আপনার লিখিত বক্তব্য দিয়েছি। আসলে এই রায়গুলো যে প্রক্রিয়া আসে, আপনি সময় দিয়েছেন 30 সেকেন্ড বা 1 মিনিট, আমি কিভাবে এত বড় একটা রায়ের বিষয়ে কথা বলবো? এটা কেবল বাংলাদেশের ঘটনার পরিপ্রেক্ষিতে কোনো একজন সংশ্লিষ্ট ব্যক্তির, কানাডার কোনো অথরিটি আপনার এমন কোনো রিপোর্টেড কেস না যে কেসের আলোকে বিএনপি একটা সন্ত্রাসী দল হয়ে গেছে। হাস্যকর কথাবার্তা। আওয়ামী লীগের মানুষদের সাথে তর্ক বিতর্ক করতে যাবার শেষ পর্যায়ে যে সমস্যাটা তৈরি হয়, তারা লাইনচ্যুত হয়ে যান এবং একটা অবান্তর কথা বলে দেন। জনাব শিখরের কাছ থেকে এটা আমি আশা করিনি, ওনার বক্তব্য এটা কোনো রিপোর্টেড কেস ছিল না, এটা রিপোর্টেড কেস না। একজন, আমি শিখর ভাই শেষ করি, যেহেতু আপনি আপনার বক্তব্যটা দিয়েছেন, সেটা হচ্ছে যে ব্যাপারে বললেন আপনারা তো মিষ্টি খেয়েছেন তারা যখন, জি আপনি একটু শুনেন, এটা আপনার এটা বানানো কথা, কোনো ধরনের কোনো মিষ্টি খাইয়ে কোনো উল্লাস করা হয়নি। আমি একটু শেষ করি, জি একটু কানাডা শেষ করে তারপর বাংলাদেশে আসি। জনাব শিখর, আপনি, জি জনাব শিখর, আপনাকে থামতে হবে, কারণ আমি এখন কানাডার বিষয়টা শেষ করব। কানাডাতে এটা একজন মাত্র আবেদনকারীর একটা আবেদনের উপরে অ্যাপিল হয়েছিল, সেই অ্যাপিলের রায় সেখানটাতে তাকে সেটা দেয়া হয়নি বিভিন্ন কারণে। পর্যবেক্ষণ ঘটনাগুলোকে, উপাত্তগুলোকে বিশ্লেষণ করে, সাক্ষ্যগুলোকে বিবেচনা করে। তার মানে এই নয় বিএনপি সন্ত্রাসী দল কানাডার কোনো আদালত রিপোর্টেড কেস লয়ের মধ্যে বলেছে, বিষয়টি তা না। এটার উপরে যদি কখনো কথা বলতে চান বলবো, সেটা এটা আপনি সঠিক তথ্য দেননি। 21শে আগস্ট সম্পর্কে সঠিক তথ্য দেওয়া হয়নি, এবং বাংলাদেশের সংবিধান, সিআরপিসি, এভিডেন্স অ্যাক্টের আলোকে আমি তদন্ত চলাকালীন সময়ে যে বক্তব্যগুলো অভিযুক্তদের কাছ থেকে জোরপূর্বক নেওয়া হয়, ভয়ভীতি প্রদর্শন পূর্বক দেওয়া হয়, সেগুলো মিডিয়াতে আনা, সেগুলো প্রকাশ করা, প্রচার করা, এটা আইন এবং সংবিধানের লঙ্ঘন। আমি চ্যালেঞ্জ দিয়ে দিচ্ছি আপনাকে। এবং এই বিষয়ে যদি খোলাসা আইন এবং সাংবিধানিক ব্যাখ্যা নাও থাকে, সুপ্রিম কোর্টের মাধ্যমে সেই ব্যাখ্যাটা আপনি পাবেন, যদি আপনাদের এই জায়গাটাতে সন্দেহ থাকে।
আসলে হচ্ছে কি, আপনারা বারবার একটা কথা বলার চেষ্টা করেন, দেশটাকে নষ্ট করে দিয়েছি, দেশটাকে, ওটা বিএনপি দেশটাকে নষ্ট। আমরা তো তৎকালীন সময়ে আসলে শুনেছিলাম যে বিএনপি শাসন কায়েম করেছে, বিএনপি মিষ্টি আওয়ামী লীগ খেয়েছে, গণতন্ত্র, বিএনপি কে ক্ষমতায় নিয়ে যাবে বিজেপি। আওয়ামী লীগের তো ইতিহাসটাই হচ্ছে গণতন্ত্র হত্যার ইতিহাস। আমি এইভাবে বলতে চাইনি আজকে চেয়েছিলাম আসলে ভবিষ্যৎ নিয়ে কথা বলবার জন্য। আমরা তো বলিনি স্বামী স্ত্রীর সম্পর্ক, আপনাদের দায়িত্বশীল মন্ত্রী বলেছে স্বামী স্ত্রীর সম্পর্ক। এখন আপনারা সেই স্বামী স্ত্রীর আপনাদের ভাঙ্গন ধরার মতো হয়েছে ভ্যাকসিনকে নিয়ে। আপনারাই তো বলেছেন করোনার চেয়ে আপনারা শক্তিশালী। অবান্তর কথাবার্তা, এই ধরনের হাস্যকর কথাবার্তা কারা বলে? এটা তো আপনারা বলেছেন। তো আজকে যদি শক্তিশালী হন তাহলে শত শত মানুষ কেন মারা যাবে? আপনারা যদি করোনার চেয়ে শক্তিশালী হন তাহলে তো মারা যাবার কথা ছিল না। দেখুন, আসলে বাস্তবতার জায়গাটাতে আসতে হবে। ভারতীয় কার্বন ডাইঅক্সাইড দিয়ে দেশ চালালে হবে না, দেশ চালাতে হবে বাংলাদেশের অক্সিজেন দিয়ে। আমি বাংলাদেশকে ভালোবাসতে হবে। আওয়ামী লীগকে আওয়ামী লীগের একমাত্র সমস্যা আমি আবার শরীফ ভাইকে দিয়ে শেষ করতে চাই। অনেক সুন্দর আলোচনা হয়েছে, গান গর্ভ আলোচনা হয়েছে। আমার কাছে মনে হয় লাস্ট কয়েক মাস ধরে এত সুন্দর আলোচনা, এত মানে ইনফরমেটিভ আলোচনা আমার এখানে হয়নি। সত্যি কথা বলতে কি আমি নিজে খুবই এনজয় করছি। সংসদ সদস্য ব্যারিস্টার আবু সায়েম এবং মাওলানা শরীফ ভাই কিন্তু খুব ভালোভাবে করছেন। আমি শেষটা খুব সুন্দরভাবে শেষ করতে চাই। শরীফ ভাই, আপনার কথা শুনে আমরা শেষ করবো। ধন্যবাদ সাগর ভাই। আমি খুব উপভোগ করছিলাম শেখর ভাই এবং আবু সায়েম ভাইয়ের আলোচনা। অনেক বিষয় উঠে আসছিল, প্রত্যেকটা বিষয় নিয়ে অনেক লম্বা লম্বা কথা রয়েছে। আসলে এই ধরনের আলোচনা এটাই হয় যে মনের ভেতরে এরকম অনেক কথা থেকে যায়, যে কথা আর একটু বড় করে বলা যেত, আরেক দীর্ঘ সময় বলা যেত, এটা হয়ে ওঠে না। তো আমাকে শেষ দেওয়ার সুযোগে আমি কয়েকটি কথা বলতে চাই আগের কথার জের ধরে। একটা হচ্ছে, আমি বর্তমান সরকারকেই শুধু বলবো না, গণমাধ্যমকে বলবো, সবাইকে বলবো, যে অনুরোধটা করব সেই অনুরোধটা হচ্ছে যে আমরা যেন সরকারের পক্ষ থেকে সব ধরনের বিরোধিতাকে, যেটা দৃশ্যমান বিরোধিতা মনে হয় অনেক, আমাকে কি দেখা যাচ্ছে সাগর ভাই? সাগর ভাই, আমি কি আছি লাইনে? একদম ক্লিয়ার আছেন? হ্যাঁ জি জি, হ্যাঁ জি জি, যেটাকে বিরোধিতা মনে হয় অথবা বিরোধিতার রাজনীতি মনে হয় অথবা প্রেসার মনে হয়। সুন্দর মানুষ আপনি, আল্লাহ আল্লাহ। এবং নানাভাবে দৃশ্যমান ভাবে মনে হতে পারে যে এই মুভমেন্টটা সরকারের বিরুদ্ধে। আমি মনে করব যে কূটনীতির ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে, দেশ উন্নয়নের ক্ষেত্রে অথবা সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সরকার সব জায়গা থেকেই, বিশেষ করে যদি সরকার নিশ্চিত হয় কোনো এমন তার ক্ষমতার রাজনীতির জন্য 100 ভাগ ঝুঁকিপূর্ণ, এটা তার জন্য ভিন্ন বিষয়, এটা নিয়ে আমি এখন কথা বলবো না। কিন্তু অন্যান্য প্রেসার, সাংস্কৃতিক ক্ষেত্রে, আধ্যাত্মিক ক্ষেত্রে, এই প্রেসারগুলোর ক্ষেত্রে যতটা ইতিবাচক ভাবে নেওয়া যায়, নিলে এটা সরকারের জন্য উপকার। 2 নাম্বার দিক হচ্ছে, আমি মনে করি সব দেশের জন্য, বিশেষ করে আমাদের দেশের জন্যও, আলেমদেরকেই শুধু নয়, জাতির বিবেক, সুশীল পর্যায়ের আলেম নন এমন আরো যারা রয়েছেন, নাগরিক বিভিন্ন শ্রেণী মহল, তাদেরকে রাষ্ট্রের একটু আধ্যাত্মিক অভিভাবক এরকম মনে করা, অথবা তাদের মধ্যে একটু নীতি পুলিশিং, মোরাল পুলিশিংটা করা, যে এই লোকগুলো আমাদের অনেক জায়গায় ভুল ধরবে, অনেক জায়গায় আমাদেরকে টোকার চেষ্টা করবে, অনেক সময় আমাদের দিকে আঙুল তাক করবে, কিন্তু এই সবগুলোকে বেয়াদবি হিসাবে দেখা বা বিদ্রোহ হিসাবে দেখা, এটা না করে এটা একটু অভিভাবকত্ব হিসাবে দেখা, ওয়ার্নিং হিসাবে দেখা, সতর্কতা হিসাবে দেখা। এমনকি এক দেশের সঙ্গে আরেক দেশের সম্পর্কের ক্ষেত্রে, বাংলাদেশের অর্থনীতির ক্ষেত্রে, নাগরিকদের সঙ্গে আচরণের ক্ষেত্রে, ন্যায় ইনসাফ পাওয়া এবং না পাওয়া, এইসব নিয়ে যখন ইস্যু তৈরি হয় ওইসব ক্ষেত্রে, এমনকি এখন একটা করোনার সময় চলছে, খুব সারা পৃথিবীর জন্য একটা মানবিক সময়, মানবেতর সময়, এই সময়টাতেও আমি মনে করি যে আলেম সমাজ এবং আধ্যাত্মিক সমাজ, যারা মসজিদে মসজিদে দোয়া করেন, যারা মাদ্রাসাগুলিতে ছাত্রদেরকে নিয়ে লেখাপড়া করেন, ধর্মীয় ভাবে জাতির পরিচালনায় নিয়োজিত, তাদের সঙ্গেও সরকার একটা যোগাযোগ রক্ষা করে এখান থেকেও তার আলোটা নিতে পারে, তার সহযোগিতা নিতে পারে। অনেক সময় মনে হতে পারে তাদের সাউন্ড বিরোধিতার সাউন্ড, অনেক সময় মনে হতে পারে তার মুখের ভাষাটা আক্রমণাত্মক ভাষা, কিন্তু আসলে এটা প্লাস হিসাবে নেওয়ার সুযোগ সরকারের রয়েছে। আমরা দেখেছি অনেক ওয়াজে কিন্তু সরাসরি হুজুররা কিন্তু সরাসরি সরকারকে হুমকি ধামকি, মানে এটা তো আমরা তো সবাই মুসলিম, আমরা তো কখনোই এভাবে একটা পক্ষে বা কোনো একটা ইয়েকে, কোনো একটা আলেমকে ওই জায়গায় অবতীর্ণ হতে আশা করি না, তাই না? আমি সাগর ভাই আগেও, হ্যাঁ, এই বিশেষ করে গত 5-6 মাসে এরকম অনেকগুলি ঘটনা আমরা দেখেছি
একদম ভিডিও ভাইরাল হয়েছে ফেসবুকে বিভিন্ন জায়গায়। ভাইরাল রোগে ধরে হুজুরদেরকে, মানে একদম পুরোপুরি হ্যাঁ, এক হুজুর আরেক হুজুরকে ইয়ে করা, এগুলি এই জায়গাতে আমাদের একটু আশঙ্কা তৈরি হয়। আমার মনে হয় যারা রাষ্ট্র চালান এবং যারা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করেন উপরের দিক থেকেই এগুলোকে সহ্য করার একটা ট্রেনিং অথবা একটা মেসেজ তারা নিচের দিকে দিতে পারেন। কারণ কিছুটা সহ্য করতে হবে, সমাজে সব ধরনের মানুষ রয়েছেন, রাষ্ট্রের খুব শক্তি ব্যবহার করছেন একজন মানুষ কোন জায়গায় যদি অন্যায় করতে থাকে, একজন আলেম যদি তার বিরুদ্ধে কথা বলতে থাকে, এটা কি একটু সহ্য করতে হবে। করলে এটা ভারসাম্য তৈরি হবে, সমাজে কিছু শুদ্ধির বাতাস প্রবাহিত হবে বলে আমি মনে করি। আমি এটা 2 নম্বর কথা। পাশাপাশি আবার সরকার থেকেও সরাসরি ওয়াজকে নিষিদ্ধ করার, ওয়াজকে বাধা দেওয়া, এটাও এইসব কারণে অনেক সময় দেখা যাচ্ছে বিভিন্ন সময় দ্বিমুখী একটি অবস্থান তৈরির ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা হয়। আমি বক্তব্য এসছে, এটাও খুব একটা ইয়ের বিষয়। আমি এই কথাটা এই জন্যই ব্যাপকভাবে বলছি যে এটা উপর থেকেই হওয়া দরকার। কারণ আপনি শুরুতে প্রশ্নটা তুলেছিলেন, আমি ওই জায়গাটা যাই নাই, একটা বিশেষ কারণে যাই নাই যে এটা একটা স্বতন্ত্র বিষয়। আপনি যদি সরকারের উপর থেকে বাংলাদেশে ওয়াজ মাহফিলের বক্তব্য নিয়ন্ত্রণ করা অথবা বক্তব্যকে খুব কাটছাট করা, এটা বলা যাবে এটা বলা যাবে না, অমুককে বলতে দেওয়া হবে না, এটা উপর থেকে আসলে অনেক ধরনের সমস্যা তৈরি হবে। সেন্সরের সমস্যা তৈরি করলে আমরা আলেমদের দিক থেকে এই দাবি উঠবে যে সাংস্কৃতিক প্রোগ্রামগুলোতে সেন্সর করতে হবে, পলিটিক্যাল বক্তব্যে যদি কেউ ধর্ম নিয়ে কথা বলে এটা সেন্সর করতে হবে। মানে সেন্সর করার দাবিটা তখন 4 দিক থেকে উঠবে। এখন এক ধরনের মিডিয়ার পক্ষ থেকে এই দাবিটা উঠা অথবা রাজনৈতিক ভাবে যারা নিজেদেরকে একটু ইফেক্টেড মনে করছেন তারা এই দাবিটা তুলছেন, কিন্তু এই দাবিটা তো ওয়াজ মাহফিল বাদ দিয়ে সাংস্কৃতিক প্রোগ্রাম, গানের ক্ষেত্রে, ফিল্মের ক্ষেত্রে এবং রাজনীতির ক্ষেত্রে নানান জায়গায় তখন এই দাবিগুলো উঠবে যে ওনাকে এই জায়গায় সেন্সর করতে হবে, ওনাকে এই জায়গায় সেন্সর করতে হবে। এই জন্য আমি মনে করি এটা সেন্সরের বিষয় না, বরং এটা একটু পরামর্শের বিষয় যে আলেমদের মধ্যে 10 জন অভিভাবক যদি থাকেন, যে যারা বড় রকমের কেউ এমন যদি থাকে যারা অবাস্তব কথা বলে, হুঙ্কার দিয়ে কথা বলে, যাদের কথার কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতি যখন তখন তৈরি হতে পারে, এটা ভেতর থেকে নিয়ন্ত্রণ করা এটা ভালো। উপর থেকে নিয়ন্ত্রণ করতে গেলে অনেক সমস্যা তৈরি হতে পারে। আমি এই জন্য শুরুতেই আপনার এই প্রশ্নটা আমার মাথায় ছিল, আমি আলোচনায় যাই নাই। এখন সংক্ষেপে আমি এইটাই বলবো যে এই জায়গাতেও একটা খুব নিয়ন্ত্রণের মেজাজ নিয়ে পুলিশিং করা আমি সমর্থন করি না, বরং আলেম অভিভাবকরাই যদি মনে করেন যে এই লোক বাড়তি কথা বলছে, ভুল কথা বলছে, তাকে আলেমদের অভিভাবকদের মধ্য থেকেই তাকে নিয়ন্ত্রণ করা এটা বেশি উপযোগী আমার কাছে মনে হয়। আমি 3 নম্বর যে কথাটা বলতে চাই সাগর ভাই, সে কথাটা হলো শেখর ভাই আজকে বলেছেন, এটা শেখর ভাইয়ের একার কথা না। কোনটা? যে বাংলাদেশের কিছু লোক বাংলাদেশকে পাকিস্তানের ভাবধারায় নিয়ে যেতে চায়। আগে বলতো যে পাকিস্তান বানাতে চায়, আফগানিস্তানের ভাবধারায় নিতে চায়। এই কথাগুলো আমি বলবো যে আমি 20 বছর আগে থেকে শুনছি। আরো বড় বড় মানুষ এই কথাগুলো বলেন, বাংলাদেশের অনেক বুদ্ধিজীবী রয়েছেন তারা বলেন, অনেক সাংস্কৃতিক কর্মী রয়েছেন তারা বলেন, অনেকে পাকিস্তান আফগানিস্তান একসঙ্গে বলেন। আমি মনে করি স্বাধীন বাংলাদেশের আসলে কোনো দেশের দিকে যাওয়ার দরকার নাই, পাকিস্তানের দিকেও যাওয়ার দরকার নাই, আফগানিস্তানের দিকেও যাওয়ার দরকার নাই, বরং যেই দিকে আমাদের মুখ যায় না, মন যায় না, আমি ওই রাষ্ট্রের নাম উল্লেখ করতে চাই, ভারতের মতো আমাদের হওয়ার দরকার নেই। ভারত গত 10 বছর যাবৎ উপমহাদেশের সবচেয়ে বড় সাম্প্রদায়িক রাষ্ট্র। আমরা তো কথায় কথায় পাকিস্তানকে গালি দেই, আমরা কথায় কথায় আফগানিস্তানকে গালি দেই। হতে পারে তাদের দেশের অভ্যন্তরীণ অনুন্নয়ন এবং অনেক ধরনের অস্থিরতা আছে, এজন্য আমরা গালি দিই, কিন্তু নিজের দেশে সংখ্যালঘু নাগরিকদেরকে নাগরিকত্বহীন করার জন্য সাংবিধানিক চেষ্টা এবং পুরা দেশে সংখ্যালঘু নাগরিকদেরকে মারধর করার একটা পরিবেশ তৈরি করা, দেশব্যাপী দশক জুড়ে সাম্প্রদায়িকতা চালানো, এটা এই উপমহাদেশের যদি সার্কের দেশগুলো আপনি খুঁজেন, ভারতকে আপনি সবচেয়ে বড় ভাবে পাবেন। এজন্য আমি বলি মুক্ত বুদ্ধির দাবি এবং উদার চিন্তার দাবি হলো পাকিস্তানের দিকেও আমাদের যাওয়ার দরকার নাই, আফগানিস্তানের দিকেও আমাদের যাওয়ার দরকার নাই, কট্টর সাম্প্রদায়িক ভারতের দিকেও আমাদের যাওয়ার দরকার নাই। বাংলাদেশকে বাংলাদেশের মতোই থাকার দরকার। এদেশের যে চিন্তা চেতনা সংস্কৃতির বৈচিত্র্য আছে, এদেশের মানুষের স্বাধীনতার প্রতি যে ভালোবাসা আছে, আমাদের যে হৃদয়ের নরম জায়গায় দেশপ্রেম এবং ধর্মপ্রেমের একটা সম্মিলিত অবস্থান আছে, এবং অসাম্প্রদায়িকতা, আমাদের দেশের সংখ্যালঘুদের প্রতি এক ধরনের সহানুভূতিশীল অধিকার প্রদানের মেজাজ নিয়ে যে আমরা চলি, আমরা ভারতের দিকে তাকালে এটা পারবো না। ভারতের সংবিধানে ধর্মনিরপেক্ষতা আছে, বাংলাদেশের সংবিধানে রাষ্ট্র ধর্ম আছে, কিন্তু বাংলাদেশের রাষ্ট্র ধর্ম থাকার পরেও একজন হিন্দুর বাড়িতে একটা ফুলের টুকা পড়লে বা ঢিল পড়লে যেইভাবে সতর্কতার একটা পরিবেশ তৈরি হয়, ভারতে রাস্তাঘাটে বাড়ি ঘরে মুসলমানদেরকে হত্যা করা এবং আইন করে এনআরসি সিএ চালু করে
ওই দেশ থেকে মুসলমান বিতাড়িত করার যে পদক্ষেপ নেওয়া হয়েছে, আপনি খেয়াল করলে পাকিস্তান আফগানিস্তানেও এত বর্বরতার নজির পাবেন না। এই জন্য আমাদের বলা উচিত বাংলাদেশকে পাকিস্তানের দিকেও যাওয়া উচিত না, আফগানিস্তানের দিকেও যাওয়া উচিত না, ভারতের দিকেও যাওয়া উচিত না। আমি 4 নম্বর যে কথাটা বলতে চাই সাইফুর সাগর ভাই, সেটা হলো একটা আলেমদের, হেফাজতের নেতাদের যাদেরকে আমরা দূর থেকে দেখছি গ্রেফতার করা হচ্ছে অথবা অনেকে আতঙ্কে আছে। আপনিই বলেছেন, আমরাও সংবাদ মাধ্যমে দেখেছি 200-300 এরকম তালিকা তৈরি হয়েছে ঢাকার বাইরে বিভিন্ন জায়গায়। আমার একটা আশাবাদ, আজকে হাইয়াতুল উলিয়ার যে মিটিংটা হয়েছে, যেটার কথা শেখর ভাই বলেছেন সুন্দর করে, এখানে যে ডিসিশন গুলি হয়েছে এগুলো কোনো বিতর্ক তৈরি করবে কিনা ভবিষ্যতে আমি জানি না, অথবা এটা ভবিষ্যতের কোনো ইস্যু কিনা এটাও আমি জানি না। কিন্তু অভিভাবক আলেমরা বাংলাদেশের, যেখানে হেফাজতের নেতারাও রয়েছেন এবং বোর্ডের প্রধানরাও রয়েছেন, যিনি বাংলাদেশের এখন কওমি মাদ্রাসার সর্বোচ্চ বোর্ডের প্রধান, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন মৌলানা মাহমুদুল হাসান সাহেব, ওনার নেতৃত্বে বিভিন্ন ছোট ছোট বোর্ডের নেতারা বসেছেন, হেফাজতের নেতারা বসেছেন, বাংলাদেশের বিভিন্ন কওমি মাদ্রাসার প্রভাবশালী প্রিন্সিপালরা বসেছেন। তারা পরিস্থিতির সামগ্রিক দিক বিবেচনা করে কিছু সিদ্ধান্ত নিয়েছেন, যেন মাদ্রাসাগুলো খুলে, যেন গ্রেফতারগুলো বন্ধ হয়, কওমি মাদ্রাসার আলেম ওলামাদের উপর হয়রানি কমে যায়, এবং সরকারের জন্য সরকারের সঙ্গে দুতিয়ালি করার জন্য 3-4 জনের একটা টিম করে তাদেরকে দায়িত্ব দিয়েছেন। আমি আশাবাদী 2013-র 5ই মের পরে আমি দেখেছি তো সময়টা 2 মাস বা 3 মাস তখন গিয়েছিল, এখন এপ্রিল মাসের আজকে 25 তারিখ চলছে। আমি আশাবাদী মে মাসের শেষ দিকে আলেমদের বিরুদ্ধে, ঠিক না আমি আলেমদের এভাবে ঢালাও ভাবে বলবো না, হেফাজতে ইসলামকে সামনে নিয়ে আজকে যে কওমি মাদ্রাসার আলেম উলামা কেন্দ্রিক একটা আতঙ্কজনক পরিবেশ চলছে আমরা দেখছি দূর থেকে, আমার ধারণা 1-1.5 মাসের মধ্যে এই পরিবেশটা শান্ত হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে, আবার পারস্পরিক একটা সহানুভূতিপূর্ণ বা সহমতপূর্ণ পরিবেশ তৈরি হবে। এর জন্য আমি আপনার সঙ্গে যোগ দিয়ে একটা কথা বলতে চাই, যে প্রশ্নটা আপনি শেখর ভাইকে করেছেন, চলুন এই দূরত্বের সময়ে আমরা একজন আরেকজনের প্রতি এত মারাত্মক অভিযোগ দায়ের না করি যেটা আন্তর্জাতিক ভাবে পরে আমাদের দায়বদ্ধ হয়ে যাওয়ার মতো একটা পরিবেশ তৈরি করে ফেলে। কিরকম এটা আপনার খেয়াল করলে আমরা দেখবো, গত 2-3 বছর যাবত যখন আইএস এর সমস্যা অনেক বেড়ে গিয়েছিল, বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে, বিশেষ করে হোলি আর্টিজানের ঘটনার পর, যখনই আন্তর্জাতিক মিডিয়ার পক্ষ থেকে বলতে চেষ্টা করা হয়েছে বাংলাদেশে আইএস এর এই ইন্ধনে এই ঘটনা ঘটেছে অথবা এটা ঘটেছে, আমাদের প্রশাসন, আইন শৃঙ্খলা, একদম পুলিশ র্যাবের পক্ষ থেকে, মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে, কখনো কখনো প্রধানমন্ত্রীর পক্ষ থেকে খুব পরিষ্কার ভাষায় অত্যন্ত ইতিবাচক ভঙ্গিতে একটা বক্তব্য দেওয়া হয়েছে যে বাংলাদেশে কোনো জঙ্গিবাদ নেই, এবং আরো বলা হয়েছে বাংলাদেশে ইন্টারন্যাশনাল কোনো জঙ্গিবাদ নেই। এখানে ছোটখাটো হোমমেড কিছু প্রবলেম আছে, হোমমেড শব্দটা তারা ব্যবহার করেছে। আমিও আজকে বলতে চাই যে আজকে কথায় কথায় দূরত্ব তৈরি হওয়ার কারণে একজন সম্পর্কে বলছি যে পাকিস্তানের ফান্ডে এটা করছে, আরেকজনকে বলবো অমুকে এটা করছে, কিন্তু 2 মাস 2.5 মাস পরে হয়তো রাজনৈতিক দূরত্ব দূর হয়ে যাবে, হয়তো আবার পারস্পরিক বসে একসঙ্গে কাজ হবে, কিন্তু তখন আন্তর্জাতিক পক্ষগুলোর কাছে আমরা আমাদের দেশেরই কাউকে কাউকে আন্তর্জাতিক সন্ত্রাসের স্থানীয় এজেন্ট হিসাবে, স্থানীয় ঠিকাদার হিসাবে পেশ করার কারণে পরে এটার জন্য নিজেরাই দায়বদ্ধ হয়ে থাকবো। এই জন্য আমি আমরা এই জায়গায় আমরা সুস্থ চিন্তা, সহানুভূতির চিন্তা এবং পরিণতি চিন্তা, যে ভবিষ্যতে এটার দায় কি কি হতে পারে, এভাবে নেওয়ার আমি আহ্বান জানাবো। আমি সাগর ভাই আপনাকে ধন্যবাদ জানাই, বিশেষ করে আজকের যে সম্মানিত অতিথি দুজন, এমপি, মাননীয় এমপি সাইফুজ্জামান শেখর ভাই এবং ব্যারিস্টার আবু সায়েম ভাই, এবং ঢাকার বাইরে বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে সারা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে বাংলাভাষী মানুষ যারা আমাদের দিকে চোখ রেখেছেন ভালোবাসার দৃষ্টিতে অথবা কৌতূহলের দৃষ্টিতে, সবার প্রতি আমি কৃতজ্ঞতা জানাই, মুবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। জি ধন্যবাদ শরীফ ভাই। আমি সাইফুজ্জামান শিকর ভাইকে লাস্ট 30 সেকেন্ড আমার ব্যক্তিগতভাবে একটা প্রশ্ন করতে চাই, এটা দিয়ে আজকে শেষ করবো, আর কাউকে কোনো ইয়ে করবো না। এবং 1.5 ঘন্টা 40 মিনিট অনুষ্ঠানে কিভাবে পার হয়ে গেছে সত্যিকার অর্থেই যারা দেখছেন অবশ্যই সবাই অনেক ভালো লাগা আপনাদের তৈরি হবে যদি আপনারা পরবর্তীতে শুরু থেকে আবারও দেখেন। আশা করি অনেক তথ্য পাবেন। আমাকে শুনতে পাচ্ছেন শিকর ভাই? আমি আপনার কাছে একটা প্রশ্ন করছি যে আপনারা বলছেন যে আলেম ওলামারা যারা আছে তারা অবশ্যই রাজনীতি করা উচিত নয় বা রাজনীতি নিয়ে কথা বলা উচিত নয়, এবং মাদ্রাসার যারা শিক্ষার্থীরা আছে তারাও এটা থেকে দূরে থাকুক। এখন আমার প্রশ্ন হলো, তারা তো মানে বাংলাদেশের নাগরিক, তারা কি বাংলাদেশের যে কোনো ধরনের সামাজিক অসঙ্গতি নিয়ে কথা বলবার কোনো সুযোগ রয়েছে কিনা, এবং তারা যখন ভোট দিতে যাবে তখন তাদের তো অবশ্যই, আদারওয়াইজ আপনি যদি তাদেরকে সম্পূর্ণ রাজনীতি থেকে
বিরত রাখেন তাহলে তাদের অধিকার থেকে বিরত রাখতে হবে। তার মানে তারা ভোটও দিতে পারবে না। তার মানে 30% কমপক্ষে যারা সরাসরি মানে মাদ্রাসা শিক্ষা বলেন এবং আলেম ওলামা এই কেন্দ্রে সরাসরি যারা একদম পোশাকধারী, পোশাক পরিহিত অবস্থায় সরাসরি নিয়োজিত, তাদেরকে যদি বাদ দিতে হয় তাহলে কি আপনি মনে করেন এই 30% মানুষকে আমাদের নির্বাচনী ব্যবস্থা থেকেও বাদ দিতে হবে? ভাই আমি যেটা বলি, আমি কিন্তু কখনো বলি না যে আলেম ওলামারা রাজনীতি করতে পারবে, অবশ্যই রাজনীতি করবে, রাজনীতি করেও। আমার প্রশ্ন যেটা, যে রাজনীতিবিদরা যখন আলেম ওলামাদেরকে সামনে নিয়ে এই যে সন্ত্রাসী কর্মকাণ্ড করতে চান, এইটা কেন? এটা আপনি রাজনৈতিক দল হিসেবে করেন, আপনি কেন মসজিদে ঢুকে কেন এগুলো করবেন? আপনি কেন মাদ্রাসার এই নিরীহ বাচ্চাদেরকে কেন আপনি বের করে আনবেন? আপনি রাজনীতি তো অবশ্যই করে, বিএনপির জোটের সাথে আসেন না যে হেফাজতের অনেক নেতারা, সেই প্ল্যাটফর্মে দাঁড়ায় আপনি বিরোধিতা করেন, কিন্তু আপনি আপনাকে আড়াল করার জন্য আলেম ওলামাদেরকে ব্যবহার করবেন, এটা কেন? রাজনীতি করতে তো নিষেধ, রাজনীতি তারা করেই। এই যে আজকে যারা গ্রেপ্তার হয়েছে বেশিরভাগই তো শিবিরের সাবেক সভাপতি ছিলেন, বা এই যে বিএনপির যে জোটের বিভিন্ন জোটের মহাসচিব বা এই যে জোটের যারা নেতৃবৃন্দ আছেন তারা রাজনীতি করেন, রাজনীতি করতে তো সমস্যা নেই। প্রশ্ন যেটা, যে রাজনীতির নামে আলেম ওলামাদেরকে ব্যবহার করে আপনি ধর্মকে ব্যবহার করার চেষ্টা করবেন, এটা কেন? আমাদের কথাটা হচ্ছে এইখানে, অবশ্যই রাজনীতি করে, রাজনীতি করেই। জি ধন্যবাদ। আমরাও চাই ধর্মকে ব্যবহার করে কোনো ধরনের রাজনৈতিক স্বার্থ যেন উদ্ধার না হয়, এবং ধর্মকে প্রচার করতে গিয়ে আমরা যেন ধর্মকে ছোট না করি, কারণ ধর্ম আমাদের সবার, আওয়ামী লীগেরও ধর্ম যেমন বিএনপিরও ধর্ম, সবার ধর্ম, এবং ধর্মকে কোনোভাবে বিতর্কিত হোক, ধর্ম সবার উপরে, আমরা সবাই ধর্ম কোনোভাবে বিতর্কিত হোক সেটা আমরা কোনোভাবেই চাই না। আমরা চাই ধর্মটাকে সমুন্নত রাখতে। দর্শক সবাই যদি ভালো লেগে থাকে আমার অনুষ্ঠানটি, পরবর্তী অনুষ্ঠান দেখার আহ্বান জানিয়ে আজকে এখানে শেষ করছি। অবশ্যই এই অনুষ্ঠানটিকে শেয়ার করবেন এবং শুরু থেকে দেখবেন, খুব ভালো লাগবে। ধন্যবাদ। শিকর ভাই আসসালামু আলাইকুম। শরীফ ভাই আপনি প্রথম এসেছেন, শিকর ভাই আর সাইম ভাই আমার অতিথি হয়ে আরো বহুবার এসেছে, কিন্তু আপনি প্রথম এসেছেন, আপনার জন্য অনেক আনন্দিত ছিল আপনার উপস্থিতি এখানে থাকবে বলে। অশেষ ধন্যবাদ আপনাকে, আবারও আপনাকে পাবো খুব সহসায়। এবং সাইম ভাই থ্যাংক ইউ সো মাচ, লন্ডন থেকে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। জি ভালো থাকবেন। জি শিকর ভাই আসসালামু আলাইকুম, সবাইকে সালাম।